একটা বড় সময় পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন ছিল আইসিসি ট্রফি জয়। অবশ্যই সেটা অনেক আবেগের ছিল। এরপরে অনেকটা বড় অপেক্ষার মধ্যে আমরা এশিয়া কাপের ফাইনাল বা টুকিটাকি সিরিজ জয় হয়েছে, কিন্তু বড় অর্জন বলতে ছিল আমাদের আন্ডার-19 বিশ্বকাপ জয়। এর পরের বড় অর্জনটা কি? আমার দৃষ্টিতে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট ম্যাচে 2-0 হারানো। হয়তো অনেক স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসলে না, অবিশ্বাস্য অর্জন। এবং এই জয়ের স্বাদটা আমরা হয়তো আরও অনেক বছর আগেই পেতে পারতাম। যারা ক্রিকেট প্রেমীরা আছেন, আমাদের জন্য বলে না চীনের দুঃখ হোয়াংহো নদী, আমাদের ক্রিকেটের জন্য মুলতান টেস্ট। আজকে হোম অফ ক্রিকেটে দুজন আছেন, তারা বাংলাদেশের ক্রিকেটে এখন তো আছেনই, সেই টেস্টে ছিলেন। বাংলাদেশের ক্রিকেটে তাদের অনেক অর্জন, কিন্তু সব কিছু ছাপিয়ে এই যে এই জয় পরাজয় মিলিয়েও আছে দুজনের বন্ধুত্বের গল্প। আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে পরিচয় করে দিচ্ছি, মিস্টার 50 ডাকেন সবাই তাকে। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার, একটা সময় পর্যন্ত তার রেকর্ড ভেঙেই সবাইকে এগিয়ে যেতে হয়েছে। অন্যতম সফল ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সুমন ভাই। এবং আমার অনেক পছন্দের ক্রিকেটার, যখন বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেনি বলা হতো যে বাংলাদেশে যদি একজন টেস্ট মেজাজের ব্যাটসম্যান থাকেন তিনি জাভেদ ওমর বেলিম, এবং যখন টেস্ট খেলেছেন সেটাও প্রমাণ করেছেন। এখনও আমি জানি যে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ বানাতে গেলে টেস্টে তার নাম এখনও উঠে আসবে। ক্যারিং ব্যাট থ্রু দ্য ইনিংস, একটা অনন্য রেকর্ডের মালিক, এবং যে কথাটা অনেকেই বলেন না, একজন অসাধারণ ফিল্ডার ছিলেন জাভেদ ওমর বেলিম। দর্শকদের কাছে গোল্লা নামেই পরিচিত। ধন্যবাদ। যে এই যে হাসিটা দিলেন, বোঝা যায় আপনাদের বন্ধুত্বের জায়গাটা। গোল্লা নামেই ডাকেন নিশ্চয় না? আপনি জাভেদ ডাকেন, আমি খেয়াল করেছি। না, আমি জাভেদ ডাকি বিকজ আমাকে বাধ্য করা হয়। ওর নাম গোল্লা, এবং মানে গোল্লার যে ডেফিনিশনটা ও দেয়, মানে ওর নামটা কেন গোল্লা রাখা হয়েছে, যেটা ও দাবি করে, সেটার সাথে ওর চেহারা একদমই জানা, মানে গা জ্বলে ওর। নাকি গুল্লু টাইপের ছিল, রসগোল্লার মতো চেহারা ছিল, পিঙ্ক টাইপের ছিল, এই জন্য ওর নাম হচ্ছে গোল্লা, হুইচ ইজ ইউ আন্ডারস্ট্যান্ড। লুক এট হিম। আমি ওকে ছোটবেলাতে দেখেছি, কখনই ওরকম ছিল না। ও নিজেকে খুব হ্যান্ডসাম আসলে ওরকম কিছু না, বাট ও দাবি করে আর কি, যেটা এই জন্য আমি মানে জিদে যাবেন ডাকি। বাট গোল্লা মানে বিশাল অভিযোগ এটা। না, সে বলতেই পারে কেন? আমার তো, সে তো আর আমার জন্ম বা ছোটকাল দেখে নেই। সে বলতে পারে। এটা দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে জেলাস, আর একটা হতে পারে এটা বললাম না। আমরা একটু আপনাদের সময়টাতে ফেরত যাব, সেই মুলতান টেস্টকে নিয়েই। সেই সময় আমরা বলা যায় 3-4 বছর টেস্ট ক্রিকেট খেলেছি, একেবারেই নতুন। এই জয়টা আমি যে বললাম যে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা জয়, আপনি কি একমত কিনা যদি সব কিছু বিচার করেন? পুরোপুরি একমত। আমরা কিন্তু বেশ কিছু ভালো টেস্ট ম্যাচ খেলেছি, ডেফিনেটলি। আমাদের টেস্ট কিছু ভালো টেস্ট জয়ও আছে। ডেফিনেটলি মাউন্ট মঙ্গানি নিউজিল্যান্ড যে টেস্ট ম্যাচটা আমি জিতেছিলাম, সেটা টপ অফ দ্য লিস্টে সবসময় থাকবে, বিকজ সাবকন্টিনেন্ট টিমের জন্য দেশের বাইরে যাই, নিউজিল্যান্ডের মতো জায়গায় যে টেস্ট ম্যাচ যেটা কিন্তু বেশ কঠিন একটা কাজ, বা সেই কাজটা আমরা করেছিলাম। বাট ইন এ টেস্ট সিরিজ কনসিস্টেন্টলি এত ভালো ক্রিকেট আমরা এরাই কোনো সিরিজে খেলিনি। আই মিন ইন অল ডিপার্টমেন্টস। আপনি দেখেন পাকিস্তান কিন্তু স্ট্রং অপোনেন্ট, হ্যাঁ, যে কোনো ফরম্যাটে সবসময় ছিল। ওদেরকে ওদের মাটিতে এইভাবে হারানো, মানে আমরা, আপনি যদি দেখেন কনভিনসিংলি, আমরা সব ডিপার্টমেন্টে ওদেরতে ভালো ছিলাম। বোলিং ডিপার্টমেন্টে, যেটা পাকিস্তানের একটা ট্র্যাডিশনালি আমরা সবাই জানি, পেস বোলিং ডিপার্টমেন্টটা সবসময় তাদের শক্তিশালী। আমাদের বোলার ইজ ফার বেটার দেন আমি মনে করি। এবং পাকিস্তানের সাথে আমরা ইউজুয়ালি খারাপও খেলি, আমাদের যদি একটু রেকর্ড দেখি, আগে শ্রীলঙ্কার সাথে অনেক খারাপ খেলতাম। তো আমরা ব্যাটিংটা ভালো করেছি, বোলিং ভালো করেছি। টেস্ট ক্রিকেট আবার যে ব্যাপারটা ছিল কনসিস্টেন্টলি সব দুটি টেস্ট ম্যাচ ভালো খেলেছি, এবং বাংলাদেশ, আমি শিওর সবাই এগ্রি করবে, যোগ্যতর দল হিসেবে এই টেস্ট ম্যাচটা জিতেছে। ইটস নট দ্যাট যে পাকিস্তান খারাপ খেলেছে,
আমরা অনেক ভালো খেলেছি। বাংলাদেশ খুব ভালো খেলেছে এই টেস্ট ম্যাচ। মানে এই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি আমার অ্যাট্রাক্ট করেছে আমাদের বরাবরই আমরা কিন্তু ব্যাটিংয়ে অনেক টেস্টে ডমিনেট করেছি, হেরে গিয়েছি, জয়লাভ করেছি, বা ইভেন চমৎকার ফিল্ডিং করেছি, ভালো ফিল্ডিং করি নেই। বাট এই টেস্ট ম্যাচ ফাস্ট বোলিং স্লটটা যে পাকিস্তানকে আনকমফোর্ট জোনকে বাউন্সার মেরে বাবার আজমকে হেলমেটে মারা, তারপর ওরা বল না দেখা, আমি বলতাম না যে ভূত দেখতেছে প্রথম ইনিংসে যদি আপনি দেখেন, তো ওই জায়গায় বাংলাদেশ ফাস্ট বোলিং স্লট আগেও ভালো করেছে, নো ডাউট অনেক ভালো করেছে। বাট এই টেস্ট ম্যাচে কিন্তু আমরা ওদের বরাবরই আমরা ইতিহাস বলে কি পাকিস্তানের ফার্স্ট অলওয়েজ ডমিনেট করে। পাকিস্তান কিন্তু আগে অ্যাভেজ ভালো খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাট বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে মানে স্পিন যেমন আমরা ফার্স্টে যদি বলেন আপনি ওই সাকিব আর মিরাজের স্পেলটা ডমিনেট করেছে, ওই জায়গায় আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিলাম। বাট এই টেস্ট ম্যাচ মানে দুইটা টেস্ট যে আপনি দেখেন ফাস্ট বোলিংয়ের জায়গাটা আমরা খুব ডমিনেট করেছি, সেটা হচ্ছে মানে ওদেরকে টাফ টাইম দিয়েছি, উইকেট তো নিয়েছি, সাথে টাফ টাইম দিয়েছি, কে বাউন্সার মারা, এগ্রেসিভনেস যেটা বলি, স্পিনও কিন্তু এগ্রেসিভনেস করে, কিন্তু এটা এমন একটা এগ্রেসিভ সুইং না উইথ বাউন্সার শর্ট বল, যেটা পাকিস্তান প্যানিকে ওরা করেনি আমাদেরকে শর্ট বল, মানে আমরা উল্টা করেছি এই টেস্ট ম্যাচে। আর যেটা বললো বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ভেরি মাচ কনসিস্টেন্ট ছিলাম এই দুইটা টেস্ট ম্যাচে, তো ওইটা হচ্ছে কি পয়েন্ট ছিল জয়লাভের। আর অন্যদের স্পিন সবসময় আমরা নির্ভরশীল, আমরা মুশফিকের উপর নির্ভরশীল, লিটনের উপর নির্ভরশীল, কিন্তু ফাস্ট বোলিংয়ের উপর অলওয়েজ 10 উইকেট নিচে এক ইনিংসে ফাস্ট বোলাররা ইজ নট ম্যাটার অফ জোক উইথ ডমিনেট, কি আপনি বাউন্সার আমরা আগে কি আমরা ডমিনেট হতাম, একটা বাউন্সার খাচ্ছি লাগছে, কিন্তু আমরা এরকম মানে বাউন্সার মেরে আনকমফোর্ট দিইনি যেটা পাকিস্তানকে আমরা দিয়েছি। জি, বাশা ভাই যে জিনিসটা বলতে চাই, কেন এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা টি-20 টুর্নামেন্টে আপনি 3-4টা ম্যাচ ভালো খেলে, আপনি 2টা ওভার ভালো হলেই আপনার পেয়ে পক্ষে যান। আসলে আপনি পার পেয়ে যেতে পারেন, বাট একটা না 2টা টেস্ট ম্যাচ নট ইজি। 4 দিন 5 দিন কনসিস্টেন্টলি ভালো খেলা, সেশন বাই সেশন, অ্যান্ড দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা হয়তো কয়েকদিন আগেই বলছিলাম যে আমাদের ক্রিকেট কি আগাচ্ছে নাকি। এই জিনিসটা যদি একটা প্ল্যানিং না হয়, 2টা টেস্ট ম্যাচ পাকিস্তানের মাটিতে বারবার বলতে হচ্ছে এরকম স্ট্রং সাইডের এগেনস্টে, দিস ক্যানট বি অ্যান অ্যাক্সিডেন্ট। ইট ইজ নট, আই মিন ইটস অ্যামেজিং পারফরমেন্স। আপনি দেখেন যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, টেস্ট ম্যাচ যেটা কিন্তু সবসময় স্পেশাল। আপনি পাকিস্তানি প্লেয়ারদের, সাবেক প্লেয়ারদের রিয়াকশন দেখলে বুঝবেন, সবাই কিন্তু বলছে অসম্মানিত বোধ করছে তারা। অসম্মানিত বোধ করছেন। ওডিআই সিরিজে জিতলে হারলে কিন্তু তারা এরকম রিয়াকশন দিতেন না। ওডিআই সিরিজে কিন্তু ওডিআই ম্যাচে যেটা হয় 50 ওভার্স কিংবা টি-20 ফরম্যাটে, আপনার যদি একটা ভালো দিন যায়, একটা সকাল ভালো যায়, আপনি হয়তো জিতে যাবেন। একটা মর্নিং আপনি ভালো বোলিং করলেন, আপনি হয়তো ওই ম্যাচটা জিতে গেলেন। টেস্ট ম্যাচে তো আপনাকে 2টি ইনিংসে 10-20 উইকেট নিতে হবে, ব্যাটিংয়ে রান করতে হবে, ফিল্ডিং করতে হবে, ফিল্ডিং করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। টেস্ট ক্রিকেট কিন্তু সবার রিয়েল টেস্টটা হয়, ইটস এ হার্ড প্লেস, খুব কঠিন একটা জায়গা। জি, সেখানে প্রতিটা ইনিংসে ভালো করা, ওদের অপোনেন্ট থেকে বেটার ক্রিকেট খেলা, এটা ইজ ডেফিনেটলি স্পেশাল। যেটা বললাম যে ওদের রিয়াকশন দেখলে বুঝবেন, সেইটা এটার সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা হয় না। আমরা টেস্ট ম্যাচ কিন্তু জেতা শুরু করেছি, জি, নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড মাটিতে হারিয়েছি, নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হারিয়েছি, আফগানিস্তান টেস্ট জিতলাম, বেশ কিছু টেস্ট ম্যাচ ভালো খেলছি। বাট যেটা দরকার ছিল কনসিস্টেন্সিটা, এবং যাবে যেটা বললো ফাস্ট বোলারদের উঠে আসাটা, ফাস্ট বোলাররা অপোনেন্টকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, এটা দেখাটা খুব তৃপ্তির ছিল। অবশ্যই। আমাদের একজন বললে 150 প্লাসে বল করছে, আমি তো আসলে এটা একটা দারুণ। থ্রিলিং আমরা ফাস্ট বোলিং নিয়ে আরো কথা বলবো, যেটা বলছিলাম বাশার ভাইকে, এই যে পরিকল্পনা ছিল এটার আগে, যে টাইগার্স ক্যাম্প করা, এ দলের সফর পাকিস্তানে, সবকিছু মিলিয়ে এই জিনিসটা, এই ধারাটাও কনসিস্টেন্ট থাকা জরুরি, যে আমরা যখন কোনো সিরিজে যাচ্ছি। আপনার কি মনে হয় যে এইগুলারই ফল এটা? অফকোর্স ক্রিকেট বা যে কোনো স্পোর্টস, যে কোনো জায়গায়, স্পোর্টস না অফিসও, ইটস নট রকেট সায়েন্স, উইদিন নাইট আপনি চেঞ্জ করতে পারেন। আর ক্রিকেট তো ফিক্সড টেকনিক, মানে আপনার ফুটবলে বা হকিতে অনেক টেকনিক চেঞ্জ হয়েছে, ঠিক আছে না। ক্রিকেট হচ্ছে একদম ডাব্লিউ গ্রেস থেকে শুরু করে সেম টেকনিক থাকে, খালি আপনার যে প্ল্যানটা, আপনার অ্যাপ্রোচটা, ওয়ান ডেতে আপনি কীভাবে করবেন, টি-20 কী অ্যাপ্রোচে খেলবেন, টেস্ট ম্যাচে। আর টেস্ট ম্যাচ কেন, মানে যারাই দেখবেন গ্রেট প্লেয়ার টেস্ট ম্যাচকে বলে, যেটা আমরা আজকে 24 বছরে সেভাবে দাঁড়াতে পারি নাই আমরা টেস্ট ম্যাচ। এটা বড় কারণ ছিল যে এই টাইপের, কেন আপনি একটা আন্ডার-16 প্লেয়ার বা আন্ডার-19 প্লেয়ার গিয়ে ওয়ান ডে টি-20 খেলে ফেলবে, বা একটা মারু প্লেয়ার গিয়ে কিন্তু ওয়ান ডে বা টেস্ট খেলে ফেলবে, সরি টি-20 খেলে মারে, যে মারু প্লেয়ার যেটা আমরা ওয়ার্ড ইউজ করি আমাদের ওয়ার্ড আর কি। হ্যাঁ, তো ওই জায়গাটায়
আমরা টেস্ট ম্যাচ যখন ভালো খেলবো তখন আমরা ওইগুলো জায়গায় ভালো খেলবো। তো এটা একটা মানে আমি বলি এটা একটা মানে যে এই যে আজকে এত ক্যাম্প বা এরকম এগুলো একটা এফেক্ট ফেলছে, বাট ওই লেভেলে যাওয়ার জন্য আমি মনে করি আরও কোয়ালিটি হওয়া উচিত। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন করতে চাই, এর আগেও আপনি বললেন মাউন্ট মাঙ্গানিউতে আমরা জিতেছি, শ্রীলঙ্কাতে টেস্ট জিতেছি, অস্ট্রেলিয়াকে যদিও মিরপুরের জয়গুলোকে সবাই একটু পিচের কারণে হয়তো বলেন যে এটা আমার একটু আছে অবজারভেশন আছে। আমি ইচ্ছা করে বললাম যে আচ্ছা নিজেদের মাঠে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কি এখন বলতে পারি যে আমরা টেস্ট দল হিসেবে এগিয়েছি, টেস্ট র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপে আমরা 4-এ আছি, এটা হয়তো যে কোনো সময় পাল্টে যেতে পারে, বাট স্টিল আপনি কি মনে করেন যে এখন থেকেই সামনের দিকে তাকানোর সুযোগ? আপনি একটা জিনিস বলতে পারেন যে আমরা এখন শুধু কন্ডিশনের উপর নির্ভর করে জেতার চেষ্টা করছি না। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ ফ্রম বাংলাদেশ ক্রিকেট। মিরপুর উইকেট নিয়ে অনেক কথা হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু আরও খারাপ উইকেট বানিয়ে যেতে, আপনি দেখেন যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আসে তাদের উইকেটটা কিন্তু প্রথম বল থেকেই ঘোরা শুরু হয়। তো আমরা করলেই আসলে কথা বেশি হয়, বাট আমাদের জন্য সবচেয়ে পজিটিভ বিষয় যে আমাদের ফাস্ট বোলার এখন ভালো করার জন্য আমাদের কিন্তু শুধু স্পিনের উপর ডিপেন্ড করা লাগছে না, মানে নিজস্ব কন্ডিশন বানিয়ে জেতার চেষ্টা করা লাগবে না। এটাই সবচেয়ে বড় পজিটিভ বিষয় এই সিরিজে, আমাদের ফাস্ট বোলারদের এই উঠে আসাটা। আমার মনে হয় যে ইয়ে কনফিডেন্ট নাও, আমার ব্যাটিংটা যদি টপ অর্ডার যদি ব্যাটিংটা ভালো হয় আর একটু কনসিস্টেন্ট হয়, আমি টেস্ট ম্যাচে তো আসলে বড় রান দেখতে চাই, বড় রান করলে আপনার রানটা বড় হয়, অপোনেন্টকে চাপে ফেলা যায়। বোলিং ডিপার্টমেন্টটা মনে এখন মোটামুটি প্রস্তুত। আমাদের শুধু এই 3 জন না, আমাদের পরে যে ফাস্ট বোলাররা আছেন তারাও কিন্তু ভালো করছেন। আমার মনে হয় আমি কিছু ক্রেডিট আমাদের লোকাল কোচদের দিতে চাই, আমার মনে হয় তারা ভালো কাজ করছেন, কারণ ন্যাশনাল টিমে তো প্লেয়াররা তৈরি হয়ে আসেন, তৈরি হন কিন্তু আগে আমরা যখন ফার্স্ট ক্লাসে খেলেন সেখানে তো বেসটা তৈরি হয়। ন্যাশনাল টিমের তো আসলে মেনটেন করা হয় মোস্টলি, এবং তাদেরকে কিছু স্কিল ডেভেলপ করা হয়, মানে ফাইন টিউনিং করা হয়, মূল কাজটা তো আগে হয়ে আসে। আবার যেটা এবার টেস্ট সিরিজ আগে যে টাইগারসের যেই সেই মানে ক্যাম্পটা সেটা অনেক কাজে লেগেছে, এবং এর আগে যারা ফার্স্ট ক্লাসে যারা কোচিং করে আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, বিকজ আমার মনে হয় যে এখন শুধু ফাস্ট বোলার অনেক ফাস্ট বোলার কিন্তু উঠে আসছে, নট আমরা শুধু এই 3 জনকে দেখছি, আমাদের পিছনে কিন্তু অনেক ফাস্ট বোলার বসে আছেন। এবং আমাদের একটা ছিল যে আমাদের সময় লম্বা ফাস্ট বোলার খুব কম ছিল, এবং যখন দেশের বাইরে খেলতে যাই তখন হাইটটা একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, বিকজ আমরা দেখেছি আমাদের অনেক ফাস্ট বোলাররা মানে যদি আপনার মনে থাকে যে সেই সিরিজে একজন ফাস্ট বোলারের আপনারা যেই পাকিস্তান সিরিজের কথা বলছি হাইট নিয়ে বেশ মিডিয়া হাসাহাসি হয়েছিল পাকিস্তানে, বাট দিস ইজ আ ভেরি গুড রেসপন্স এতদিন পরে। একটু আপনার কাছে আসবো, একটু মুলতানটা নিয়ে ফেরত আসি, কারণ আমরা যারা দেখেছি এখনো কিন্তু অনেক পোড়ায় আমাদেরকে, কারণ সেই রশিদ লতিফের ক্যাচের কথা বলেন বা ইনজামামের 2টা এলবি অশোকা ডি সিলভা দিয়েই দিতে পারতেন, এখনও চোখে ভাসে মোটামুটি প্লাম এলবি। আপনাকে মানে ওই ম্যাচটা যদি আমরা জিততাম হয়তো বা আমাদের টেস্ট ক্রিকেটটাকে অনেক বুস্ট করতো। অনেকেই বলেন তো একটা জয় কি এত জরুরি আসলেই? অফকোর্স, যে কোনো আপনি যতই ভালো খেলেন এন্ড অফ দ্য ডে আপনি যদি রান না করেন ইউ আর নট সেট, যেটা সুমন বলে সবসময়। আর আরেকটা হচ্ছে যে কোনো দল যতই ভালো খেলুক আপনি জয় দিয়ে শেষ না করেন ওই নেগেটিভগুলো থাকবে আপনার মাথায় অজান্তে। হয়তো আমরা বলি যে নতুন করে চিন্তা করি, তো ওইটা অবশ্যই একটা বড় বুস্ট আপ হতে পারতো, কেন যেহেতু আমাদের ওই সময় আমরা যখন অস্ট্রেলিয়া ট্যুরে গেলাম তখন স্টিভ একটা কথা বলেছে তোমরা পাকিস্তানে খুব ভালো খেলবা, তো আমরা কিন্তু ভেরি মাচ কনসিস্টেন্ট খেলেছি পাকিস্তানে, স্পেশালি টেস্ট ম্যাচের কথা বলছি। তো তারপর আমরা জিততে পারিনি, তো ওই জয়লাভটা অলওয়েজ আমাদের এক্সট্রা বুস্ট আপ দিত, কেন প্ল্যানিংয়ের জায়গার দিক দিয়েও আর আমাদের বিশ্বাসের জায়গা, যেটা কংক্রিট বিশ্বাস বলি আমরা, কারণ বিশ্বাস আপনার ডাউট থাকে আমাদের, মানে আমরা খেলতাম ওয়ান ডেতে আমরা যেমন 6-7 থেকে আমরা ভালো খেলা শুরু করলাম, তারপরে বিশ্বাস জমলে আস্তে 4 আরও বেশি ভালো খেললাম। সেম টেস্ট ম্যাচ কিন্তু আমরা কিন্তু টেস্ট ম্যাচ ভালো ভালো ম্যাচ জিতেছি, বাট এই পাকিস্তান ট্যুরে আগে বি অনেস্ট বলি হয়তো আমার বিচার সবাই এটা চিন্তা করছে, আমিও পার্সোনালি চিন্তা করেছি কি আমরা এতটা ভালো খেলবো বা এরকম জয়লাভ করবো, আমরা যাবো ভালো খেলবো হারবো, কিন্তু ওই জায়গায় যেভাবে খেলেছে এই টেস্ট ম্যাচটা যেমন ওটা যেমন জয়লাভ ইম্পর্টেন্ট ছিল, আমরা হয়তো একটু এগোতে পারতাম। এই 2টা ম্যাচও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কেন মধুর প্রতিশোধ আমি ফ্যান হিসাবে কিন্তু আমি জানি যে এখনকার প্রজন্ম একভাবে দেখছে, কিন্তু আমার কাছে কিন্তু ঘুরে ফিরে ওই সময় হারাটা অনেক কষ্টের ছিল। হয়তো আজকে সিম্পল বলছেন বা বাসার আমরা হাসছি, কিন্তু ওই সময় আমাদের ওদের পরের দিনই ফ্লাইট ছিল বোধহয়, আরেকটা স্টেটে যাবো আমরা, মনে হয় ড্রেসিং রুমে কেউ কারোর সঙ্গে কথা বলে না, তো কেউ কোনো কান্না করছে, কেউ ওখানে বাথরুমে, ইটস টেক 2 hours, নর্মাল হওয়ার 3 hours। সাধারণত ড্রেসিং রুমে আমরা ফটাফট চিল্লি শাওয়ার নেই,
And let's বের not হয়ে যায়। forget that Pakistan side. Exactly. আর ওইটা তো আমার no doubt. মনে কিন্তু এখনো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, এবং আমি Wicket প্রেটি নিয়ে? শিওর যদি রিভিউ থাকতো টেস্ট ম্যাচটা আমি যেতে পারতাম। 100%. মানে এটা ছাড়াও উইকেট মানে এখন কিভাবে বুঝাবো মাটি থেকে বল তোলা, একটা হচ্ছে যে আপনার বাউন্স, মানে যাক এটা না, এটা আজকে শো শেষ হয়ে যাবে। ইঞ্চির এলবিটা অ্যাক্রস খেলো রফিকের বলে পুরো আমার মনে হচ্ছে জোড়া পায়ে ঠেকানোর ব্যাপার থাকে না অলমোস্ট। এক্স্যাক্টলি। তো আবার একটু সেই সময়টাতে ফেরত যেতে চাই, যে আমরা জানি যে আপনাদের দুজনের বন্ধুত্ব, সবাই বলে আপনারা খুবই ভালো ফ্রেন্ড। না ভুল বলবে। আচ্ছা, তাহলে আমার কাছে ভুল বন্ধু ইনফরমেশন বন্ধু ও বলে আমি তোর কলিগ। Colleague? হ্যাঁ, ও এইটা তো সবসময় দাবি আমি করে আমি কষ্ট বন্ধু পেতাম না। এটা বলে, এত মানে ও বছর। বলে যে আমি কত ওর বছর colleague ধরে বলে। খেলছেন আপনারা? অলমোস্ট 30 বছর। না, আমি যখন প্রথম আসলাম খেলতে আর কি, একটু বানায় বল। না আমি মিথ্যা তো বলতে পারি না। ও মাই গড, প্লিজ আমি চলে যাবো ভাই। এই- আমি interested, please. 89 যখন প্রথম আসলাম তখন তোরা মানে সুপারস্টার ঢাকার ছেলে, আমরা মফস্বলতে এসেছি, গ্রামের ছেলে, তো ডোমিনেটেড হতো আমরা। আচরণেও সেটা ছিল। হ্যাঁ। মানে আমি জানি না এই প্ল্যাটফর্মটা ঠিক। আচ্ছা, আমি আপনি শেষ করে আমি বলি। না আপনি বলেন না। আচ্ছা, আমি বলছি কি যে আমি ওকে এটাও বলি যে দেখ তুই এই গ্রাম থেকে এসে কিভাবে ডমিনেট করস, মানে এটা আরো বেশি গ্রাম থেকে আসে না আসলে। মফস্বল থেকে। ঠিক আছে। আচ্ছা, মানে এটা ওকে কি এখনো বলি। প্রশ্ন করে, আমি জানি যে জাভেদ ভাই মানে অনেক ফ্ল্যামবয়েন্ট ছিলেন, তার পেপারে ছবি আসতো ফ্যান্সি সানগ্লাস পরে, উনি কি অনেক অহংকারী ছিলেন? অফকোর্স না। না, অহংকার জোকার ছিল। আমি টিমের ভিতরে আমি আনন্দ দিতেন, হ্যাঁ। ভেরি গুড ফান, আমি অলওয়েজ। দর্শকদের সাথে খারাপ ব্যবহার করতেন এরকম কোনো না ঘটনা? মোটেই না, কখনোই না। মানে আমার একটা গল্প আছে, সেটা আমি পরে শেয়ার করব, যে দর্শকদেরকে উনি যেভাবে ট্রিট করতেন, অনেকের ব্যাপারেই শুনেছি আর কি। না, এরকম কিছু চোখে এমনি পড়ে না, নাই? ফিমেল দর্শকদের সাথে ওর আচরণ একরকম ছিল, আর ছেলেদের সাথে একটু ডিফারেন্ট করতে সবসময়। আচ্ছা, সেটা ছিল। কিন্তু মানুষের পুরো ভ্যান্ত ধারণা কি হাবিবুল বাশার সফট, চুপচাপ, সবাই তাই যে কোনো জানে। একটা বড় পত্রিকায় ওর ছবি সহ মলিন হাসি। আমি ওই পত্রিকার হেডকে ফোন দিয়েছিলাম, এক্সকিউজ মি প্লিজ, আপনারা হি হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে, এরকম তাকে একটা ছবি দিয়ে এগুলো লেখা হয়েছিল। আচ্ছা, আমি এইটাই- মানে যদি সুসাইড মহাপাপ না থাকতো আই উইল বি মানে সুসাইড করতাম আমি। আচ্ছা, আমি এইটাই জানতে চাই যে আমরা জানি যে আমাদের যে সেগমেন্ট আছে সেখানে, আমি পড়বো তাও আগে একটু বলে দিই যে অনেকেই বলেছে যে তাকে অনেক নিষ্পাপ মনে হয়, সরল মনে হয়। আপনি কি আমাকে ভাগাতে যাচ্ছেন? না ভাগাতে যাচ্ছি না, আমি Please. প্রশ্নটা করি। আচ্ছা। যদি সরলতার মাপকাঠিতে 100-তে, মানে যত বেশি তত সরল তিনি, 100-তে হাবিবুল বাশার সুমনকে কত দিবেন? 110। 55 to 65। তাও তো ভালো। আমি তো না, এটা ম্যানেজ কি করছে, পরে কি খাইবো তো। না 65 মানে সরল কি বলে একটা না, সত্যি কথা। নিষ্পাপ। ও তো নিষ্পাপ না, টপ লেভেলে খেলতে আপনি নিষ্পাপ পারবেন নাম্বার না। দিলে আমি কিছু মনে করবো না, ইটস ওকে, মানুষ বলতে পারে না। মানে ও ইউ সত্যি এক্সপেক্টিং কথা মোর বলে। 65 Yeah, মোর দেন। এবার আমার মনে হয় যে এই সময়টা ইজ দ্য রাইট টাইম, ভালো একটা ওয়ার্ম আপ হয়েছে, র্যাপিড ফায়ার আমার মনে হয় যে। একই প্রশ্ন করবো, দুইজনে উত্তর দিবেন আর কি। বাশা ভাই, যদি একজন ব্যাটসম্যান আপনি পিক করতে পারতেন, বর্তমান পুরনো, যার সাথে আপনি ব্যাটিং করতে চান? আমি জাভেদের সাথে ব্যাটিং করতে খুব কমফোর্টেবল ফিল করতাম ফর সাম রিজন। ওই আচ্ছা, সময় ওটা তো করেছেন, ওটা কিন্তু করেছি। চান মানে যার সাথে ব্যাটিং করা দেশি, হয়নি? বিদেশি। বিদেশি অবশ্যই। বিদেশি বলে আগে। আমি লক্ষণের খুব বড় ফ্যান আচ্ছা, ছিলাম। ও ইন্টারেস্টিং চয়েস। লক্ষণ খুব বড় ফ্যান ছিলাম, মানে দে আর গ্রেট প্লেয়ার্স, অবশ্যই, সচিন কিন্তু গ্রেট তার প্লেয়ার্স। সাথে আপনি ব্যাটিং করতে হ্যাঁ, চান না? ওর- দেশি কারোর সাথে? বেশি আমাদের মধ্যে যারা ছিল, যেটা বললাম, ওর সাথে জাভেদ, ব্যাটিং করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম ফর সাম রিজন, কেন যাই না। বাট এখন যারা খেলছেন তাদের মধ্যে আই থিঙ্ক মুশফিক ইজ সলিড। মুশফিক ইজ সলিড। সেম প্রশ্ন, বিদেশি? বিদেশে যদি এরকম হয়, আমার সৌভাগ্য হতো, আমি তো ওনার খেলা দেখছি, খেলি আমার সাথে, স্যার ভিভেন রিচার্ড, ওনার সাথে ব্যাটিং করতে আমি এক। আর দেশে তো অবশ্যই বাসার সঙ্গে হয়তো কি, এটা বলি তারপর আমি দেশিটা বলছি। আমার কলিগ ছিল, অনেক পার্টনারশিপ আমাদের আছে, তো ওই আমি যখন নামতাম খালি একটা জায়গায় আমি মানে মন খারাপ করতাম না, মানে অবাক হইতাম। আমি হয়তো 64 বলে করেছি 17 রান, খেলছি, বাসার নাম্বার 3 আসছে, নাম্বার 3 বাসার ওই 17 নো টাইম 50 করে ওই ফেলবে। 19 বল খেলে 42 স্কোর কার্ড যখন দেখতাম আমার 7 ওর 42, আর আমি খেলে 67 বল, আর উইথ স্ট্রাগলিং, এখানে মারছে ওখানে মারছে, এভাবে চাইছে ও তো কিছু হবে না বলে দাঁড়ায়। আমি ঠিক আছে, শুনুন একটু ফাইসা খেললে পরে আমরা রান করবো। ঠিক আছে, গিয়ে
ফার্স্ট বল ইনসুইং শোয়ের কাট 4, সেকেন্ড বল ইনসুইং আব্দুল রাজ্জাক 4, তৃতীয় 4। তাহলে হয় কি ও তাতে সুবিধা হইতো কেন কি আপনার স্কোরে যতই আপনি থাকেন রান না করলে তো কিন্তু আপনার সেট না, টিমের রান যে ওকে 10 ওভার 25 রান, টেস্ট ম্যাচের কথা বলছি 30 রান, তো ওই জায়গাটাও খুব ইজি করে দিত। আচ্ছা, তো আর বর্তমান সময় কার সাথে এখানকার batting আমি করতে মনে চান? করি বিটুইন দ্য উইকেট সবকিছু মিলে হয় আমি বলবো নো ডাউট মুশফিক দ্য ব্যাকবোন, কিন্তু আমি ব্যাটিং করা পছন্দ করবো সাকিবের সাথে। সাকিবের সাথে ও রানিং বিটুইন দ্য উইকেট সবকিছু ওই জায়গাটাই। মিলে। একজন বোলার যাকে খেলতে যে ভয় পেয়েছেন, না ভয় পাইনি, বা একটু মানে না uncomfortable আনকমফোর্টেবল হয়, এটা আমার আসলে খুব একটা হয়নি, বাট একজনকে আমি খুব স্বাচ্ছন্দ্য একদিনই বোধ করতাম না, মুরলীধরন, কারণ ওর দুসরাটা আমি পড়তে পারতাম। কেউই পারতো না, in fact। না, আমাদের মোহাম্মদ আশরাফুল খুব ভালো, হ্যাঁ, আশরাফুল অবশ্যই। ভেরি গুড। এবং ওই সিজনে সবাই কিন্তু স্ট্রাগল করেছিল। 3-4 জনের মধ্যে আশরাফুল ওয়ান অফ দেম। আমি সব বলারকে তো কম বেশি খেলেছি, ভয় কাউকে পাইনি, সত্যি কথা বলতে। বাট শোয়েব আখতার কেউ না? না ভয় পাই শোয়েব আখতার, বরং আমার একটা কমফোর্টেবল লাগতো, বিকজ ও সবসময় আউট করার চেষ্টা করতো। আচ্ছা। আমি মারা জানতাম ও বল একটা দুটো বাজে বল দিবে আমাকে, সো ইজি টু স্কোর রান সামটাইমস, মানে সবসময় স্কোরিং অপরচুনিটি। বাট মুরলীধরন সারাদিন বল করতো, ওকে অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না, এবং ওকে আমি খুব অস্বচ্ছন্দ বোধ করতাম। হ্যাঁ, মানে ভয় তো না, মুরলীধরন হয় কি আমি অফ স্পিন খুব কমফোর্টেবল, আমি লেফট আর্মে একটু আনকমফোর্টেবল, কারো ভাগ অ্যাকসেপ্ট মুরলি ছাড়া, কারণ আমি অ্যাক্রস খেলা পছন্দ করতাম স্পিনার, অফ স্পিনারকে, ওই মুরলির দুসরাটা আমি পিক করতে পারতাম না, ওইটা একটা জায়গায়। আর ভয়ের কথা বলছে, হ্যাঁ বেশি সাবধান থাকতাম, যেটা হচ্ছে ভয় পেতাম না, কিন্তু যে লাগার একটা ভয় না, যে মানে কোথায় কী করবে যায় না, সেটা ওয়াসিম আকরাম আমাদের একবার জ্বালাইছে মানে ফ্লিন্টফ, খেয়াল আছে? হ্যাঁ ফ্লিন্টফ, ফ্লিন্টফ আমাদের খুব জ্বালাইছিল এই দুটাকে আমি 2005 সিরিজে। মানে ভয় না, বাট ভেরি আনকমফোর্টেবল। Okay. কারণ আমি জানি না, যেমন ধরুন আমি ছোট্ট স্টোরি বলি, আমি বিদ্যুতের টান লাগলো হ্যামস্ট্রিং, এশিয়া কাপে বোধহয় পাকিস্তান 307 করলো, তখন বাসার আমার সাথে ওপেন করলো, তো সাধারণত আমি ফেস করি না, তো বাসাটা ফেস করলো, ফার্স্ট বল শর্ট বল, তখন হেলমেটে লেগে থার্ড ম্যানে গেলো, আমি ব্যাটিংয়ে আসলাম, তখন ওয়াসিম আকরাম কয়েকদিন আগে আমরা একসাথে ডিনার করেছিলাম, ওইখানকার বল আমি এরকম ছাড়লাম 307 রান, আমি আফসোস করলাম মারলেই পারতাম, সেম বল আমি মারতে গেলাম, বলটা এখানে আসছে, আমি এরকম ছাড়লাম, क्या বেলিম কাট মারেগা, ও এত কন্ট্রোল, ওর ওই জায়গাটা আমি খেয়াল করতাম যে ওই জায়গা থেকে একটা ভিতরে মারতো, একটা বাইরে মারতো। আর ফ্লিনটপ, এই দুইটা মানে আমি মানে ভেরি আনকমফর্ট। আর মুরলি তো রানের ক্ষেত্রে ওকে রান মানে সারাদিন বলেন, যেটা বললো 45, ওরকম 4 ওভার 3 ওভার 2 ওভার করতো, মুরলি তো সারাদিন এক জায়গায় 30-45 ওভার বোলিং করতো, তো ওই জন্য একটা জায়গা। এছাড়া আলহামদুলিল্লাহ কোনো একটা ইনিংস আপনার এখনো, বা কোনো একটা শট মানে থাকে না, এত বছর পরেও চোখ বন্ধ করে মনে হয় যে ইস যদি না খেলতাম? অনেক আমার আসলে আক্ষেপের গল্প অনেক, বিকজ অনেক ইনিংস বড় হতে পারতো, বাজে শট খেলা আউট হয়েছি। 100+ হতে পারতো অনেক। আমার বড়। first First test-এ, test match। হ্যাঁ। এখন মনে পড়ল আসলে ওই ফার্স্ট টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি হলে 71 ছিল। তখন অত দুঃখ লাগে না তো, বিকজ তখন ওইটাই অনেক বড় ব্যাপার ছিল, মানে আমার নিজের কাছে। কিন্তু পরে মনে হচ্ছিল যে 50 was not enough, It was আসলে not সেঞ্চুরি enough। করা এখন বেশি মনে হয়। তখন তো একটা সময় ছিল যে মানে সবসময় রান করতাম, রান আসতো, কোয়াইট হ্যাপি। বাট এখনকার ছেলে যতখানি ফিট, তত আমার যদি ফিটনেস তত ভালো থাকতো, তাহলে তো রানগুলি একটু বড় হতো। এখন সেটা মনে হয়। বাট হ্যাঁ, অনেক অনেক বাজে শট খেলা আউট হয়েছি। মনে আছে একবার কি জানো, মোহাম্মদ ইউসুফ তো আমি এটা বলবো, এটা ও ভালো বলতে পারবে। মোহাম্মদ আমরা গল্প করছি সবকিছু, তখন তো বাংলাদেশ সত্যি কথা কি আমরা নতুন, ওই টেস্ট সিরিজটা কেউ 400 কেউ 200 100 রান করছে, তখন বাসার, তখন ও সবচেয়ে হায়েস্ট রান, আশপাশে কেউ নাই, ঠিক আছে, বাসার কিতনা রান কিয়া, তো বলে ইতনা, মানে ও বলছে কত 1700-1800 বলছে, কয় 10,000 তো শর্টই খেলা, মানে কত 1700-1800 করছি, 10,000 তো শর্টই খেলছো, ও তো সারাক্ষণ স্কোয়ার কাটা, 10,000 তো শর্টই খেলা। ওরাও তখন পেরেশান, পাকিস্তান সাইদ আনোয়ার, আমির স্টাইল ভেরি এগ্রেসিভ প্লেয়ার, মোহাম্মদ ইউসুফ বলেন, ওরা একটা ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতো ওই সময়, মানে পুরো পৃথিবী কাঁপাইতো ওরা। ঠিক আছে, ওই জায়গায় বাসার আমাদের বাঙালি প্লেয়ার টেস্ট ম্যাচে গিয়ে বাসার কিতনা গিয়ে বলে 16-18 2000 বা 10,000 তো স্ট্রোকই খেলা, তো গিয়ে তো পুল কাট মারতেই থাকতো। রাইট, ওই প্রশ্নটা আসি যে কোনো একটা ম্যাচ বা কোনো একটা ইনিংস মনে হয় যে ওই শটটা না খেললে হতো। ও ইয়েস, আমার যেন পেশাওয়ারে প্রথম ইনিংস 119 করলাম, সেকেন্ড ইনিংসে বোধহয় 0 করেছিলাম, তো আমাদের একটা সাইড স্ক্রিন দিয়ে আমাদের লিয়াজ অফিসার শোয়েব আখতার এত অলরেডি অলমোস্ট 60% দৌড়ায় চলে আসছে, আমি থাক এই বলটা খেলে নিই, খেললাম, কট বিহাইন্ড 0 রান। প্রথম ইনিংসে 119, ওইটা একটা আফসোস হয়। আর একটা ফতুল্লায় ওই যে পিছনে সাইড স্ক্রিন ছিল, আমি বোধহয় 28 রানে এগেন্স্ট কেনিয়া সেট
ওয়ান ডে, ওটা টেস্ট ম্যাচ, এটা ওয়ান ডে। তখন ওই পুলিশ 4-5 জন পুলিশকে সরানোর জন্য ওইজন রানিং করে আসতেছিল, তখন ওই সময় পুলিশটা উঠলো। আমি থাক এই বলটাকে খেললাম, টপে যে মানে হয়তো মিড অফ বা কোথায় ক্যাচ খেয়াল নাই, এই 2টা শট মনে হচ্ছে না খেললেই পারতাম বা সরে গেলে ভালো হতো। আচ্ছা, এই প্রশ্ন করার আগে বাসা ভাই আপনার কাছে একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে দেন, মানে অনেকেই ভাববে যে মানুষ নড়ছে তুই কেন খেলতে পারিস নাই, একটু ক্লিয়ার করে দেন যে কেন এত Side screen-এ। ইম্পর্টেন্ট সাইড স্ক্রিনটা। একটা বল একজন খেলার সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর যখন ব্যাটিং করে আপনি দেখবেন নর্মাল সাইড স্ক্রিন যদি এমন থাকে, ওই সব সাইড স্ক্রিনটা বড় করে ফেলে, ওর পুরাটাই কাভার লাগে। এটা অনেকটা মনোসংযোগের ব্যাপার, এবং সামনে দিয়ে একটা চলে গেলে ডাইভার্সন ক্রিয়েট হয়, ভিশনটা চেঞ্জ হয়ে যায়। স্প্লিট সেকেন্ডের ব্যাপার, বাট এই ব্যাটিংয়ের এই স্প্লিট সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি একবার সরে যায় মিস্টেকটা বেশি হয়, কারণ ব্যাটসম্যান তো মিস্টেক করার সুযোগ থাকে না। সচিন যেমন স্টার্টিং এ প্রেস কনফারেন্স করতো শুধুমাত্র সাইড স্ক্রিন জানতো না, ওকে বলা হয়েছে যে তুমি কেন স্পেশাল, তখন আমার নাম বললো, তোমাদের জাভেদ উমর তো পুরো স্ক্রিন দরকার। কারণ আমাদের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু সিঁড়িটা আপনার যদি মনে থাকে যে আমার পুরো স্পষ্ট, আমি ওখানে খেলা এবং দেখতাম। সচিন এটা নিয়ে অনেক সময় কমপ্লেনও না, ওটা পরে বন্ধ করা হচ্ছে, বন্ধ করা ছিল ওর জন্য। পরে ওই জায়গায় পুরো খুবই সাদা পর্দা দেওয়া হতো। খুবই ইম্পর্টেন্ট আসলে সাইড স্ক্রিন। আচ্ছা, আবারও প্রশ্নে ফেরত আসি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে জি, ভালো বন্ধুকে? আমার আসলে খুব বেশি ইন্টারন্যাশনাল বন্ধু নেই আমার। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তা আমি এত সহজে মিশতে পারতাম না, বা আসলে ওইভাবে বাইরের কারোর সাথে খুব একটা আড্ডা দেওয়া হয়নি। সবার সাথেই ভালো সম্পর্ক ছিল, সবার সাথে বন্ধুত্ব হয়নি, ওইভাবে হ্যাং আউট করা হয়নি আমার কারোর সাথে। বন্ধু তো না, হয়তো আমি অনেকক্ষণ আড্ডা মারতাম সচিনের রুমে, শিখতাম আর কি। তো ও তো একটা লিজেন্ড। সচিনকে একটা টেক্সট করবেন না? এটা নিয়ে আপনি অনেক বকা খেয়েছেন, গালি খেয়েছেন, আপনার গালি খেয়েন না। ইভেন গাঙ্গুলির রুমে বসতাম, কিন্তু আদারওয়াইজ যেন ওয়াসিম আকরাম আমার সিনিয়র, কিন্তু আমি আড্ডা দিতাম অনেক। তারপর মোহাম্মদ ইউসুফ তুই করে সম্পর্ক, ইভেন গাঙ্গুলি হয়তো বাসায় থাকতো, হয়তো বাসা তো অত মানে শান্ত টাইপের, যেটা নর্ম ভদ্র, ঠিক আছে না, তো ওই জন্য অত হতো না, ও আড্ডায় থাকতো না। মানে ও যখন বলে তোর মনে গালি দিচ্ছে আমাকে। আজকে সকালে ফোন করে থ্যাঙ্কস বলছে, আমি তো ও যখন থ্যাঙ্কস বলে এটা কিন্তু থ্যাঙ্কস না, মিনিংসটা অন্যরকম। কেন কি ও বরাবরই আমাকে ওয়েট করায়। আজকে বলে তুই যদি, তো বলে যদি আমার একটা শো আছে, যদি এটা সম্ভব 1টার সময় করা, আমি যে অসম্ভব নাই, আমি থ্যাঙ্কস দিলাম কি অ্যাটলিস্ট তুই আমাকে ইম্পর্টেন্ট আমাকে ফোন দিলি ভাই, নাহলে তো আমি বরাবরই 2 ঘন্টা বসি, বাসার সাথে আসেন প্রোগ্রাম করি। আজকে এটা হয় নাই, সে আমাকে আগে থেকে ইনফর্ম করেছে, আমি অন্য কাজ করে তারপর এখানে আসলাম। না, একটা জীবনে তো অনেক কাজ করেছে আমাকে না। একটা যখন প্রথম আসি, তোর ওর চা বানা দিয়া, ওর ব্যাগ গুছাই দিয়া, যদি ও বুকে হাত দিয়ে বলতে পারে, টেনে নেয়া, এটা যে ওর ঠিক আছে, এই ধরনের কাজ, ও যেহেতু সে ঢাকার, আপনি ঢাকার বাইরে, লাঞ্চে গেলে বিলটা দিয়ে দিয়া, মানে এটা কি হতে পারে? যারা বাসার কাছে থেকে চিনে, আমি ভাই বন্ধুরা যারা চিনো বাসারে খেয়াল করে ভাই। ঠিক আছে, আপনি এইজ লেভেল ক্রিকেট খেলেছেন? না না না। জাভেদ ওমর বেলিমের আন্ডার 19 এর বয়স কত? না, আমরা ছিলাম তো, আমরা ওই টুরটা আমরা একসাথে গিয়েছিলাম। তার আগে তো একটা আমার স্টার্ট একসাথে। আন্ডার 19 ওনার বয়স কত? না, ওর যখন আমরা গেলাম তখন 89-এ, আমাদের সবার বয়স তো 18-19 তখন আর কি। জাভেদের বয়স তখন 12 ছিল। তো কারণ হিসাব মিলে না, আমার আসলে অঙ্কের হিসাব মিলে আমি এই সেটা কখনো মিলবে না। আমি অনেক থাকে না যে বাবার বয়স ছেলের বয়সের, আমার ওই অঙ্কের হিসাব মিলে না। এটা মিস্ট্রি, বাচ্চা যায় যদি এরকম নাকি, আমি হিসাব মিলাই পাইনি। এই মিস্ট্রি এবং এই প্রশ্নটা আসলে ক্রিকেট অঙ্গন সবার, যে ওর আসলে বয়সটা কত, এই এখন আস্তে ধরা পড়ে যাচ্ছে আর কি, বয়সটা বেড়ে যাচ্ছে আর কি। বাট ও সবসময় বলে যে ওর আসলে আমাকে আপনি করে বলা উচিত, বিকজ ও বলে ও আমার 4 বছরের ছোট, কিন্তু আমাকে তুই করে বলে, কেন বলে যাই না। কারণটা হচ্ছিল, আর ওর সেই হিসাবে আপনার যদি 16 থাকে তখন 12 বছরের ছেলে ইংল্যান্ডে খেলতে যাচ্ছে, এবং তখন আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি ইংল্যান্ডে যে প্রথম ম্যাচ কাটলাম আর কি, তখন শেভ করলাম প্রথম আর কি, আর ও তখন নিয়মিত করে আর কি। মানে ওর 12 বছরে তখন নিয়মিত করার লাগে, ওর কি শেভিং কিটও থাকতো, তখন তো আমাদের শেভিং কিট কেনার কিনে নেই, বাট ও তখন মোটামুটি শেভ করে আর 3-4 বছর আগে থেকে। তো আসলে হয়তো একটু মানে অল্প বয়সে পেকে গেছে, দাড়িটারি উঠে গেছে অল্প বয়সে, এরকমই কিছু। আর আবার প্রশ্নে ফেরত যাই, যে কোনো একজন ব্যাটসম্যানের মতো যদি ব্যাটিং করার সুযোগ পেতে, মানে দেখে মনে হয় যা এর মতো যদি ব্যাটিং করতে পারতাম? ব্রায়ান লারা। উইকেটও নিয়েছেন আপনি, অনলি উইকেট। কম্প্যারিজনে যাব না, তুলনায় যাব না, বিকজ সচিন, ব্রায়ান লারা, ইনজামাম অনেক বড়, এরা অনেক বড় প্লেয়ার, এদের সাথে আমি কম্পেয়ার করা পছন্দ করি না।
ঠিকও না, আমার কাছে ঠিক মনে হয় না। বাট ব্রায়ান লারার সাথে কিছু টেস্ট ম্যাচ খেলেছি, ওয়ানডে খেলেছি। ওকে আমার স্পেশাল মনে হয়েছে, কারণ আমরা যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা খেলতে গেলাম, প্রথম ম্যাচে সেন্ট লুইসে রান করেনি, তো আমরা ড্র করেছিলাম। সো ইয়াস হিভিলি ক্রিটিসাইজ। সেকেন্ড ম্যাচে 100 মেরেছিল, মানে ওর তো অনেক ইনিংস আছে আমাদের সামনে, ওটা আমার চোখের সামনে হয়েছে আর কি। ওকে আমি সব গ্রেট প্লেয়ারে, কিন্তু আমি ক্যাপ্টেন তখন, ফিল্ডিং সাজানো যায় কিংবা বলারকে বলা যায় তুমি এই লাইনে বল করো, এটা ওর ক্ষেত্রে ফিল্ডিং সাজানো খুব সহজ, বিকজ ও কাভার ড্রাইভটাও কিন্তু মিড অন দিয়ে মারতে পারে, ওর কাভার ড্রাইভটা স্কোয়ার দিয়ে মারতে পারে, কাভার ড্রাইভটা মিড অফ দিয়ে মারতে পারে, কাভার ড্রাইভ তো আছে। তো ওর বিভিন্ন রেঞ্জ অফ শট, এবং ক্যাপ্টেন হিসেবে ওকে ফিল্ডিং সাজানো খুব ডিফিকাল্ট। ম্যাজেস্টিক। মানে এটা আমি একটু বলি, ব্রায়ান লারা, আমি তো যেমন সুমন খুব রিল্যাক্স হতাশা ভিতরে টাইট থাকে দেখে রিল্যাক্স মনে হয়, আমাকে তো সবসময় টেন্স টাইট মনে হয়। তাই ওই জন্য আমার ব্রায়ান লারা, ওর যা ইচ্ছা তা, ও দেখা গেলে হাফ বলি বা লাভ দিয়ে ছেড়ে দেয়, অবস্থা এরকম লাভ, ওটা খেললো না সে। তো ওই জন্য ওর মতো ব্যাটিং, এত রিল্যাক্স ব্যাটিং করতে, স্যার বিবেচিত বাদ দিলাম, ওনার কারোর সাথে তুলনা করলো না। কিন্তু আমরা যারা সম্পাদের সময় যারা খেলেছি, আমরা লাইভ দেখেছি বা আমরা খেলেছি, ও হ্যাঁ ব্রায়ান লারার মতো, যেমন সেওয়াগও এফর্টলেস মারে, নো ডাউট। ওর মতো লারার মতো বললাম না, হাফ বলি বল সে লাভ দিয়ে ছেড়ে দেয়, আবার ওই বলটাই সে একদম কাভারের উপর দিয়ে মারে। তো ওই জন্য ওর মতো এত, মানে হয়তো ও নিশ্চয়ই অনেক কষ্ট করে, ওকে দেখে মনে হয় ভেরি ইজি ক্রিকেট। ওকে আর ভিভ রিচার্ড, টেন্ডুলকার মনে হয় খেলছে, সেওয়াগ মনে হয় মারছে, বাট ইনজামাম, কিন্তু এই দুজনকে দেখে মনে হয় কি যে তারা যা ইচ্ছা তাই করছে। উনি চুইংগাম চাবায় মারছে আর নি লাফায় লাফায় মারছে। ওই জন্য বাশার ভাই, কোনো একটা স্লেজিং অপোনেন্টের যেটা শুনে আসলে খুব মন খারাপ হয়েছে? কম বেশি তো স্লেজিং, মানে ইন্টারন্যাশনালি ইয়ান বেল 2007 ওয়ার্ল্ড কাপের সময় ক্যাপ্টেন, তো ইংল্যান্ডের সাথে খেলায় একটু খারাপ লেগেছিল, মানে এই লোকটা ক্যাপ্টেন্সির জন্য টিমে খেলে, এর খেলার যোগ্যতা নাই 11 একাদশে। আমি তখন স্ট্রাগল করছিলাম, এটা তখন এটা হার্ড করেছিল। আর আমাদের ডোমেস্টিক একজন উইকেট কিপার ছিলেন, ওর নাম সাজ্জাদ কাদির। ওকে আসলে অনেকে চিনবেন না, মানে যারা খেলেছে তারা জানেন। আমি প্রিমিয়ার লিগ খেলতো আর কি, ভালো প্লেয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, বাংলাদেশ বিমানের হয়ে খেলেছেন, বাংলাদেশ বিমানে ক্যারিয়ার শেষ করেছেন। আমি এত মানে স্লেজিং তো আর্ট, ওর মতো আসলে আর্টিস্ট খুব কম দেখেছি, শিল্পী পুরো। এবং আমি রীতিমতো কালকে বিমানের সাথে খেলা, সাজ্জাদকে থাকবে, আমি আগের রাতে টেনশন, আমাকে কি বলবো, মানে হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। প্রতি ম্যাচে ও রিপোর্টেড হতো, প্রায় প্রতি ম্যাচে রিপোর্ট হতো। তখন তো ম্যাচ রেফারি অত করা ছিল না, বাট তারপরেও প্রতি ম্যাচে মানে ম্যাচ রেফারি হিয়ারিং ওর সাথে হতো। বাট ওর স্লেজিংগুলো আর্ট ছিল, আপনি যদি কিছু বলতে পারতাম, লাইক মানে মানে শিল্প ছিল আর কি, মানুষকে পিক করে বলতে পারতো। যেমন আমি ব্যাটিং করছি স্টিভ টিকলের সাথে শ্রীলঙ্কা, তো স্টিভ টিকলের সুন্দর কাভার ড্রাইভ মেরেছে 4, ওই সিঙ্গল সেভের সাথে আমি গেছি, বলটা মিস করেছে পর বলটা। সাজ্জাদ কাদির, কি অবস্থা, কি জমানা, টেস্ট প্লেয়ার আর নন টেস্ট প্লেয়ার, কত ডিফারেন্স। ও 4 মারে ব্যাটে লাগাতে এরকম। ও একমাত্র প্লেয়ার সাজ্জাদ কাদির, মানে সাজ্জাদ ভাই, যে আপনার 14-15 শোকস নোটিস খেয়েছে, 15 নাম্বার, সে 12 ম্যানও না, সে ওই যে ড্রিঙ্কসে আসতো, আম্পায়ারকে স্লাইডিং করতো। এমন আপনার এরকম কোনো না, আমার বি অনেস্ট কেউ আমাকে এরকম কষ্ট লাগে নাই, কিন্তু আমি বরঞ্চ উল্টা করেছি, যেহেতু আমরা ওই সময় তো একদম নতুন দল। এটা যেমন মোহাম্মদ রফিককে একবার বাউচার, হয়তো আমি 12 ম্যান ছিলাম তখন, ওই জায়গাটায় না আমাদের এখানে, হ্যাঁ বাউচার, কিন্তু খেলা হচ্ছে আমাদের এখানে ঢাকা স্টেডিয়ামে, তো বিরোধী রফিক ভাই আউট করেনি, তো সে রফিকে স্লাইডিং ইউজ করছে। তখন যে আমি ওকে স্লাইডিং করছি, আমি তোমার সুযোগ দিছে, তুমি ফকির, এটা ওটা বলে ওকে এমন, ও এটা পরের বল সুইপ খেলে আউট হয়ে গেছে। সেম ম্যাথিউ হেডেন চাইতো ওকে শর্ট বল করা হোক, সামনে না করা হোক। তাপস বৈশও ফতুল্লায় সুমন ক্যাপ্টেন, তো ওই জায়গায় সে স্ট্রাগলিং করছে, তো ও করতে হেঁটে হেঁটে সামনে গালি দিত তাপসকে, শর্ট বল করো। তখন আমি তখন উত্তেজিত হই, আমি সাধারণত নারী না, স্লাইডিং করি না, কিন্তু আমাকে কেউ যদি আমার প্লেয়ারকে করে তখন আমি খুব একটা রিয়াকশন দিই। তো ওই জায়গায় আমি বলতাম ভেরি স্মার্ট। আমরা তো অত মানে ফ্লুয়েন্টও ছিলাম না, আর আমরা যেসব সারাদিন ফিল্ডিং করতাম, আমাদের 130 অল আউট। স্লেজিং গল্প বলে বলছে, একটু শেয়ার করি, নাম বলবো না। কোনো এক খেলোয়াড়, সাজ্জাদ কাদির, স্লেজিং খেলোয়াড়কে স্লেজিং করছে আর কি, ব্যাটিং করছে ছেলেটা। তো সাজ্জাদ কাদির বলছে যে, জানিস কালকে আমার এলাকায় গেলাম, পুরো এলাকার বাটার দরকার ছিল, পুরো বাজারে বাটার শেষ, মানে একটা বাজারে পুরো মার্কেটে বাটার নেই। তো সবাই কেন নেই, বাটার নেই কেন?
কল্যাণ শুনলাম ওই যেই ছেলেটা ব্যাটিং করছে তার ডেসক্রিপশন দিয়েছে একদম এরকম একটা ছেলে সব বাটার কিনে নিয়ে তখন যে নির্বাচক ছিল তার পাশে দিয়ে এসেছে। সব বাটার, কেউ নাই বাটার নাই, খেতে পারি না, মানে ও ওরে খেলা নেই বলছে না। ওর মানে সবসময় যে ব্যাপারটাকে গালিগালাজ করতে হবে না, এরকম না, না। গালাগালি হ্যাঁ। করতোই না। ও এই টাইপেরই করতো। মানে এই টাইপের করতো আর কি। আচ্ছা, একদম আমাদের এই রাউন্ডের শেষে একটা প্রশ্ন যদি আপনি জাভেদ ওমরকে করতে পারেন। তোর আসলে বয়সটা কত? ওকে, ভেরি গুড কোশ্চেন। আসলে সিরিয়াসলি আমার অনেক দিনের প্রশ্ন আর কি, না, আমি চেষ্টা করেছি বের করতে পারিনি। না, কেন বের করতে পারছ না? হিসাব করলে হবে। না, যাই হিসাব হোক, তো আমি করে আমি তোর তো সত্যি বলে আমি এখানে তো 12 বলতে পারি বছর আমার ছিল আসল না। বয়সটা, কিন্তু এটা হইলে হবে কি যে আমার যে আমি এর আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমি সামটাইম আমিও ডাউট যে আমার বয়স কত। ঠিক আছে, না, আমরা এই মানে এই প্রশ্নের উত্তর পেতে পেতে আমরা একটু চেক করি যে না, ওইটা ভুল। না, সেটা কত আছে। না, এটা 76 25 নভেম্বর। হ্যাঁ, তো এটা ঠিক না। না, অবশ্যই ঠিক না। 74 25 নভেম্বর। ঠিক আছে, আমি তো শুনতে যুদ্ধের সময় স্বাধীনের পানি আগে। খাইছি। আর যুদ্ধ সে পানি খাইছিলি। আচ্ছা, একটা প্রশ্ন যদি করতে পারেন। আল্লাহ ছাড়া, অনেস্ট, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি কারে ভয় পাস? আমার বউ। I love you, I love you। চার সত্যি কথা বলবা না। ওইটা শুনতে হচ্ছে না। ও innocent, 65%, আমি মনে হয় যখনই আল্লাহ ছাড়া বলছে আপনি বুঝে ফেলছেন যে প্রশ্নটা কি। 65%, ওটা 100 হয়ে গেছে। He is so innocent। ওটা আমি উইথড্র করলাম 65, now is 100 innocent, 100% innocent। দেখ, আচ্ছা, অ্যাবসলিউটলি যে আমরা আবার ফেরত যাই একটু আমাদের এই রিসেন্ট সাফল্য, অসাধারণ যে ফাস্ট বোলিং এর কথা আপনারা বলছিলেন, যে আমরা জেনেছি যে হ্যাঁ, নাহিদ রানা জোরে বল করতে পারেন। এর আগেও কিন্তু আমরা অনেকের কথাই শুনেছি জোরে বল। তাসকিন ওয়াজ প্রিটি ফাস্ট। আমরা যখনই ফাস্ট বোলিং এর কথাটা বারবার কিন্তু সেই মাশরাফির আলোচনায় চলে যায় যে যদি মাশরাফি সুস্থ থাকতেন আরো জোরে বোলিং করতে পারতেন। বাট সামওয়ান বোলিং 140 plus 150 কেস average, হ্যাঁ। এবং 140 কেস অ্যাভারেজ, এবং যেটা জাভেদ ভাই বারবার বলছে ইন্টিমিডেটিং। এইটা মানে অ্যাজ আ ফ্যান, বাংলাদেশের ফ্যান হিসাবে দেখা নতুন তো অবশ্যই, বাট ভেরি এক্সাইটিং। এবং সবাই যেভাবে জেল করেছে, আমরা জানি যে হাসান মাহমুদ চুপচাপ থাকে, বাট ওর বোলিংটা আসলে ইজ এগ্রেসিভ। অ্যান্ড তাসকিন সিনিয়র ক্যাম্পেইনার হিসাবে তার রোলটা প্লে করেছেন এক্সেলেন্ট। আমরা যারা ক্রিকেটার, আমরা যারা খেলা দেখি, আমাদের এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি এক্সাইট করে যে একজন বোলার আসছেন যাকে দেখে ব্যাটসম্যান ভয় পাচ্ছেন। এখন আমরা যখন খেলেছি তখন কিন্তু 150 প্লাস বোলার বেশ কয়েকজন ছিল। তখন Average 140 প্লাস সবাই ছিল। অপোনেন্টে তো আপনার 150 প্লাস সব দলে কম বেশি ছিল, সব সেন শ্রীলঙ্কা। বন, সব নাম বলে, সেন বন, ওয়াসিম, ওয়াকার, হ্যাঁ, শ্রীলঙ্কা, জয়সা, শ্রীলঙ্কা ছাড়া সবাই সব দলে 150 প্লাস। এখন তো সবাই 140 150 কিন্তু খুব দেখা যায় না। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস, নাহিদ রানা হয়তো আরো জোর বল করতে পারবে যদি ও নিজের দিকে যত্ন নেয়। কারণ এখনো শরীরটা তৈরি হয়নি, একদম উঠতি বয়স। আর ওকে দেখেও মনে হয় যে টোটালি। আমি ওকে প্রথম দেখেছিলাম 3-4 বছর আগে একটা ফার্স্ট ক্লাস খেলায়। তো তখনই মনে হয়েছিল সিলেটি স্পেশাল, দেখলেই তো বোঝা যায় সিলেটি স্পেশাল বাকিদের থেকে। এবং ওর হাইটের জন্য কিন্তু একটা বাড়তি বাউন্সে পেয়ে থাকেন, যেটা প্রথমে বলছিলাম। এই গতিতে বল করা, এবং দেখুন প্রথম টেস্টে কিন্তু হ্যাজ বিট টু শর্ট, বাট সেকেন্ড টেস্টে কিন্তু নিজেকে কারেক্ট করে নিচ্ছে, তখন কিন্তু লেন্থটা অ্যাডজাস্ট করে নিয়েছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এই অল্প বয়সে এত দ্রুত লেন্থ অ্যাডজাস্ট করতে পারাটা, শেখাটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং একজন বোলার এই গতিতে এসে বল করছে, আমরা আসলে এটাই দেখতে চেয়েছিলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আমি সাকসেসফুল হতে চাই, আইদার আই হ্যাভ টু হ্যাভ র পেস, অথবা আমাকে খুব ভালো সুইং বোলার হতে হবে। এখনকার মোস্ট অফ দ্য টেস্ট ম্যাচ তো ফ্ল্যাট উইকেটে হয়, এখন কিন্তু অত সুইং হয় না। সিম করে, সুইং খুব একটা করে না, এয়ারে সুইং খুব একটা করে না, নতুন 10 ওভারে তো করে, তারপরে অতটা সুইং করে না। সেক্ষেত্রে আপনার পেস থাকাটা খুব জরুরি, যেটা ওয়াজ মিসিং। ফর্চুনেটলি আমাদের কিছু বোলার আসছে যারা জোরে বল করতে পারে। আমি মুশফিক হাসানের কথা বলবো, আই থিঙ্ক ই অলসো ক্যান বল ফাস্ট, ইনজুর হয়ে গেছেন। এই ধরনের ফাস্ট বোলারদের আসলে লুক আফটার করাটা, এবং ফাস্ট বোলার নিজের দিকে টেক কেয়ার করা খুব ইম্পর্টেন্ট। সেটা হলে খুব ভালো হয়। এবং আমার বিশ্বাস, যদি নাহিদ রানা নিজের দিকে যত্ন নেয়, ওকে যদি আমরা একটু লুক আফটার করি, 2 বছর পরে হয়তো আরো জোরে বল করতে পারবে। বিকজ দিস সবাই পারে না, কিন্তু পেস বোলিং কিন্তু এমন না যে আপনি একটা ভালো কোচ আসলো শিখিয়ে দিল জোরে বল করতে পারবেন, ব্যাপারটা এরকম না, রাইট? একটা মানে এগেইন ভক্ত হিসাবে অনেকে ভাবতে পারে যে বেশি লাফাচ্ছে 2টা টেস্ট ম্যাচ জিতে। এটা আমার প্রশ্ন ভক্ত হিসাবে, সেটা হচ্ছে আমি মনে করি আমরা যে পাকিস্তান দলটাকে হারালাম,
যদি বোলিং ইউনিট ওভারঅল চিন্তা করি, বাই ফার উই আর দ্য বেস্ট। স্পিনে তো কোনো কম্প্যারিজনই নাই। আমরা পাকিস্তানের গ্রেট স্পিনার্স দেখে এসেছি, লিস্ট বললে নাম শেষ হবে না। কিন্তু আপনি এই পাকিস্তানের বোলিং অ্যাটাক আর আমাদের বোলিং অ্যাটাক যদি আপনি ওভারঅল ইভেন রেকর্ডও দেখেন, আমরা এগিয়ে না। অফকোর্স প্রথমবার যে আমরা বললাম না যে ফাস্ট বোলিং ওদের চেয়ে আমরা এগিয়ে, আর এগেইনস্ট পাকিস্তান আমার এই জিনিসটা অবিশ্বাস্য লাগছে যে আমরা এটা বলতে পারছি যে পাকিস্তানের ফাস্ট বোলিং এর থেকে কোনো একটা এট এনি গিভেন পিরিয়ড আমরা এগিয়ে। আপনি ছোট ওদের যে চ্যাম্পিয়ন দুজন বলে ওরা ড্রপ, তারা লিটারালি ড্রপ হয়েছে। তারা স্পিনার, তারা তাদের ফাস্ট বোলিং এত ডিপেন্ড, তারা প্রথম টেস্টে স্পিনারই নেয়নি, ওয়ারেজ তারা সেকেন্ড টেস্টে প্যানিক হয়ে দুইটা মেইন বোলার করে বাদ দিয়ে দিয়েছে। দ্যাট মিনস কি আমরা এই সিরিজটায় পুরো একদম মানে ডোমিনেট করেছি সব জায়গায়, কিন্তু ফাস্ট বোলিংটা আমরা সারপ্রাইজ প্যাকেজ দিয়েছি। আমি মনে হয় এটা যদি কন্টিনিউ করতে পারি আমরা, এটা বাংলাদেশ টেস্ট ম্যাচে আমরা স্ট্রাগলিং করি দুইটা জায়গায়, বড় স্ট্রাগলিং। একটা হচ্ছে আমাদের ওপেনিং স্টার্টটা, আর ফাস্ট বোলিং ক্যাপ্টেনকে একটা উইকেট নিয়ে দেওয়া ভাইটাল সময় যখন একদম ফ্ল্যাট উইকেট থাকে। স্পিনার কিন্তু বরাবরই 25-30 ওভার করে দেয় ক্যাপ্টেনকে। ফাস্ট বোলিং ম্যাক্সিমাম 8-10 ওভার, ইভেন সুমনের সময় বা অনেকের সময় 7-8 ওভার করতো একটা বোলার সারা দিনে। তো এখানে যদি একটা বোলার 12-14 ওভার করে দেয় আর এরকম আনসেটেল করে দেয়, ব্যাটসম্যানকে বাউন্সার মেরে হেলমেটে লাগানো একটা উইকেট, বিশাল বুস্ট। এটা যদি কন্টিনিউ করতে পারে বাংলাদেশ টেস্ট ম্যাচে, আমার বিশ্বাস যে অনেক ভালো খেলবে। কারণ ব্যাটিংয়ের জায়গা দিয়ে আমরা অনেক কিছু ব্যাপার থাকে, বাংলাদেশ ভালো খেলেছে বা অফ ফর্ম থাকে, কিন্তু ফাস্ট বোলিং আমরা কখনো আমরা ভালো করেছি নো ডাউট, কিন্তু এই টাইপের ডোমিনেট করিনি। এটা যদি কন্টিনিউ করতে পারে, আমি মনে করি বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য, মানে টেস্ট ফিউচার ক্রিকেটের জন্য টেস্টে অনেক ভালো করবে। আমরা একটা জিনিস একটা অ্যাড করি খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা তো অনেক প্লেয়ার অনেক কথা বলি। জাভেদ যেই কাজটা করতো আমরা সবসময় চাইতাম, যেই জন্য আমরা যতই বলি জাভেদের নতুন বলটা টেস্ট ম্যাচে দেখুন, এই টেস্ট ম্যাচে যখন নতুন বলটায় যখন আমরা সি অফ করেছি, তারপর কিন্তু খেলাটা অপেক্ষাকৃত সহজ হয়ে গেছে। এই জন্য কিন্তু জাভেদ ওমর বেলিমকে অনেক কথাও শুনতে হচ্ছে, মানে সাধারণ দর্শক যারা বোঝে না যে খালি ঠেকায় বা বল ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের কাজটা মানে মূল কঠিন কাজটা কিন্তু ও করে দিয়ে আসছে। আমাদের একটা ছেড়ে জাভেদ ওমর আছে, আমি বললাম না কমফোর্টেবল ফিল করতাম, বিকজ উইকেট পড়লেই তো ব্যাটসম্যান প্রেশার শুরু হয়। তো এক এন্ড তো আছে, সো আই ক্যান প্লে মাই ইনিংস, আই ক্যান প্লে মাই শর্টস, ন্যাচারাল খেলা খেলতে পারতাম। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যারা আমাদের তো টিমটা ভালো করছে, অ্যাট দ্য সেম টাইম যদি কোনো কনসার্নের বিষয় থাকে, এটাও একটা বিষয় যে আমাদের ওপেনিং পার্টনারশিপটা কিন্তু রেগুলারলি হচ্ছে না। আমরা শুধু সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে পার্টনারশিপ হয়েছে, তার আগে সাদমান ভালো ইনিংস খেলেছে একটা, কিন্তু ওপেনিং পার্টনারশিপটা কিন্তু বড় হয়নি। সেই নতুন বলটা সি অফ করাটা খুব ইম্পর্টেন্ট, যেই কাজটাও বছর পর বছর ধরে আমাদের করে আসছে। মানে ও টাফ টাইমটা কিন্তু ও কাটিয়েছে সবসময়। জি, একটু ব্যাটিং নিয়ে কথা বলি। মুশফিক, আমি জানি না যে মুশফিকের জন্য আলাদা একটা শো করার দরকার আর কি, যে সাচ আ চ্যাম্পিয়ন প্লেয়ার, এতদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে ইন অল ফরম্যাটস, এক্সট্রাঅর্ডিনারি। দুইটা কারণ, একটা হচ্ছে যে মানে যেমন সুমনের নেশা খেলা, আমারও নেশা, কিন্তু ওকে দেখে এখন মানে ইজ অ্যাডিক্টেড, ঠিক আছে, কমপ্লিমেন্ট, এটা হ্যাঁ এটা কমপ্লিমেন্ট। এটা মিসলে ওর আমি একটা দেখলাম ফেসবুকে, ঈদের সেকেন্ড থার্ড ডে দৌড়াচ্ছে, হ্যাঁ রাস্তায় দৌড়াচ্ছে, হাত দেখাচ্ছে। তো এটা হচ্ছে যেমন সবসময় আমাকে এক্সারসাইজ করা আমাকে অ্যাডিক্টেড মনে, আমি একটু এক্সারসাইজ করি ভালো থাকি, সেটা হোক সুইমিং, সেটা হোক ফুটবল, ব্যাডমিন্টন, অ্যাডিক্টেড আমি। কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে রান করাটা অ্যাডিক্টেড। যেমন আমিও রান করতে চাই, কিন্তু আমি মানে অনেক স্ট্রাগলিং করে রান করি, স্যার এরকম রান করে, ও অ্যাডিক্টেড একদম, রান করতেই হবে, নাহলে তো ওই জায়গাটা মনে হচ্ছে এটা কমপ্লিমেন্ট মুশফিকের জন্য। রাইট। একটু লিটন কুমার দাস, মানে অনেক কথা তাকে নিয়ে বলতেই হয়, এত ট্যালেন্টেড ক্রিকেটার, বাট স্টিল ওর যেই, এটা মানতে হবে, এটা লিটন পছন্দ করুক বা না করুক, যে ওর যে মেধা, ওর যে ট্যালেন্ট, সেখানে আসলে 40+ অ্যাভারেজ তার থাকাই উচিত লিটন যেই লেভেলের। এটা বিদেশিরাও বলছে, আমরাও বলছি। অ্যান্ড দেন বাট যখন আপনি ভাবছেন যে আচ্ছা লিটন দাস কি হচ্ছে, ওকে নিয়ে আপনার একটা কনফিউশন ক্রিয়েট হয়। জেম অফ এন ইনিংস, আনবিলিভেবল। অফকোর্স মিরাজ 26 ওখান থেকে, বাট এক্সট্রাঅর্ডিনারি ওই সময় 26/6 বল ওয়াজ মুভিং অ্যারাউন্ড তখন, এবং মিরাজের পরে আসলে তার কেউ নেই, ইজ দ্য অনলি ব্যাটসম্যান লেফট। তারপর তো টেল শুরু হয়ে যেত। আই মিন ইজ এ ক্লাস প্লেয়ার উইদাউট এনি ডাউট। আই মিন আপনি খেলা তো সবাই রান করে, সবাই অনেকই বড় বড় খেলার আছেন, বাট কিছু যেমন আমাদের সঙ্গে মার্কোয়া ছিল, যার ব্যাটিং, মার্কোয়া স্টিভা কিন্তু মোর সাকসেসফুল দেন মার্কোয়া, বাট মার্কোয়ার ব্যাটিংটা দেখতে ভালো লাগতো, মানে দেখতে ভালো লাগতো। লিটন কুমার আসলে এই ধরনের ব্যাটসম্যান যার ব্যাটিংটা দেখতে ভালো লাগে। বাট এট সেম টাইম আমাদের একটা কোচ এসেছিলেন, আমরা যাবে এডি বার্লো সাউথ আফ্রিকান। আমাদের একটা জিনিস তখনই বলেছিল যে তুমি তোমার খেলাটা নিয়ে কীভাবে চিন্তা করছো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার স্কিল ইম্পর্টেন্ট, তোমার ট্যালেন্ট ইম্পর্টেন্ট, বাট সেম টাইম
ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি তোমার খেলাটা কীভাবে চিন্তা করছো। আমার মনে হয় লিটনের এইখানে একটু ল্যাকিং আছে, বিকজ সামটাইমস আমি জানি ওভার থিঙ্ক করে কিনা, কিংবা ওর ক্রিকেটটা নিয়ে ওর চিন্তা ভাবনাটা কীভাবে করছে, বিকজ ও যেই ট্যালেন্ট ওর আছে, ও কিন্তু এইরকম ইনিংস মানে ওয়ান অফ খেলা আরো আরো মানে আমার মনে হয় অ্যাট লিস্ট কিছু 100 হওয়া দরকার ছিল। Exactly, absolutely. 100 থাকা উচিত ছিল। Exactly. একটু মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা বলি। এগেইন ও কিন্তু খেলাটা অনেক প্যাশনেটলি খেলে, যতক্ষণ মাঠে থাকে ভেরি ইনভলভড। ভুলভাল রিভিউ নিচ্ছে, বাট রিভিউ নিচ্ছে ফর শিওর। আপনি দেখবেন যে সবসময় ক্যাপ্টেনের পাশে, মানে ও খুব ইম্পর্টেন্ট জায়গায় ফিল্ডিং করে, ইম্পর্টেন্ট সময় বোলিং করছে। ও 6 ওভারে 120 দরকার, মিরাজ বলে হ্যাঁ, exactly, আমি এটাই বলছি। ও এমন যে ওর হয়তো 20 রান, টিমের দরকার 100 রান, ব্যাটিং করছে 9 নাম্বারকে নিয়ে, আমরা পারবো। মানে ও একটা এমন টাইপের, এই জন্য কিন্তু সাকসেস হয়। কারণ ওর ব্রেনকে সবসময় মেসেজ দেয়, যেটা বললো লিটনেরটা, লিটন হয়তো একটা মানে যেটা তামিম একটা কথা সবসময় বলে, তামিম ইকবাল, কে মানুষের মাইন্ডসেট আপ, মেন্টাল প্রিপারেশন খুব দরকার। তো যেটা লিটনের ক্ষেত্রে আমার কাছে যেটা বললো, কাজ করার সুযোগ আছে। ও আরো কাছের থেকে দেখছে, আমি তেমন দেখি না, খেলা দেখি, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, ওর মাইন্ড সেট আপ আর কি প্ল্যান। ও যে ইনিংস খেলছে, এটা যদি কন্টিনিউ 50%ও করতো, আরও যেটা বললাম 8-10টা 100 হওয়া দরকার ছিল। আর সে মিরাজের ক্ষেত্রে অন্য, ও মানে একদম মানে -0 পেয়েছে, ওখানে সে আশা করলো আমি 100 পেয়ে যাবো। ও 7 নম্বরে গিয়ে, যেমন একটা ম্যাচ মিরাজ আর আফিফ একটা ম্যাচ জিতেছিল ঢাকায়, 7 উইকেট পড়ার পর, ও কিন্তু বারবারই বলছিল আমরা জিততে বলতে জিতে গেছে। সেম এই ইনিংসটা 26-এ 6 উইকেট। আর লিটন তো অলওয়েজ এগ্রেসিভ খেলে, বরাবরই ওয়ান ডে হোক, টেস্ট হোক, যেটাই হোক। তো ওই জায়গাটা সে কিন্তু স্ট্রাগলিং করছে, লিটন তো স্ট্রোক খেলছে, তো ওই জন্যই মানে হি ইজ দ্য বেস্ট সবসময়। মানে আমি ভেরি আনলাকি, এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় ও হয়তো স্কোয়ারে থাকতেই পারতো, আমাদের মিরাজের মতো প্লেয়ার, কারণ ও একটা এমন প্লেয়ার যে কিছু করে দিবে। বাট এগেইন মানে যখনই সুযোগ পাচ্ছে মিরাজ, একদম 7 নাম্বার বলেন, ওপেনিং বলেন, নাম্বার 3 বলেন, টেস্টে ওপেনিং বলেন, মানে এটা সব মিলিয়ে আপ ফর ইট, রেডি। হ্যাঁ, নেভার কমপ্লেন। আমি কখনো কমপ্লেন করতে শুনি না যে ওর মিরাজের স্পট কোনটা, সেটা মানে যেটা আমরা বলি না যে পুরো মানে আলু আর কি, যে কোনো তরকারি দিলে চলে, ওই টাইপের একদম মাশাআল্লাহ। আর টপ লেভেলে এই টাইপের মানে যে এত ফ্যাকচুয়ালিটি হয়ে খেলা নট ইজি, ভেরি টাফ। প্রতিটা ব্যাটসম্যান চায়, পিওর ব্যাটসম্যান যারা, আমার পজিশন ঠিক থাক, ওপেনিং মানে ওপেনিং, 4 মানে 4 বা 5 মানে 5, কিন্তু ও 5-এ খেলে, 7-এ খেলে, ওপেনিং করে, বোলিং নতুন বলে করে, পুরান বলে করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অবশ্যই মানে যেই পারফরম্যান্স পাকিস্তানের এগেইনস্টে ওনারা দিয়েছেন, মানে যে কোনো প্রশংসাই কম। ফাইনালি একটু বলতে চাই আমাদের ক্যাপ্টেন শান্তকে নিয়ে। অফকোর্স হয়তো অনেকেই বলবেন যে ব্যাটটা সেভাবে রান পাচ্ছেন না, কিন্তু আপনি অধিনায়ক ছিলেন, আপনি টপ লেভেলে খেলেছেন। টেস্ট ম্যাচে ক্যাপ্টেন হ্যাজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। স্লিপে দাঁড়াচ্ছেন, একটা দুটো তো এদিক ওদিক ক্যাচ ড্রপ, বাট স্টিল টেকিং ক্যাচেস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডিসিশন মেকিং কিভাবে জাজ করবেন? ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেমস। যতই কোচ পরিকল্পনা করে দিক, টিম ম্যানেজমেন্ট যতই ভালো প্ল্যানার হোক, যত ভালো কোচিং স্টাফ থাকুক, ক্রিকেটে কিন্তু মাঠে ক্যাপ্টেন কি চিন্তা করছে খুব ইম্পর্টেন্ট। অবশ্যই একটা গেম প্ল্যান থাকে সবারই, বাট অফটেন গেম প্ল্যানটা চেঞ্জ করতে হয় ক্যাপ্টেন, মানে এবং ক্যাপ্টেনকে লিড দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখুন ধোনিকে, কিন্তু ধোনির একটা অনেক বড় ব্যাপার ছিল, ধোনি ও কিন্তু টেন্স হতো, এমন না যে টেনশন থাকতো না, সবারই টেনশন থাকে, সবাই কিন্তু প্রেশারে থাকে, কিন্তু ওর কখনোই কিন্তু কাউকে বসতে দিত না, বিকজ ক্যাপ্টেন যদি আন্ডার প্রেশার থাকে, পুরো টিমই আন্ডার প্রেশার হয়ে যায়। ক্যাপ্টেনের বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপ্টেনের পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ থাকলে পুরো টিমটাই আসলে পজিটিভ থাকে। আই থিঙ্ক হি ইজ ডুইং এ ওয়ান্ডারফুল জব। আমি যাই না 3টা ক্যাপ্টেন, বিকজ ক্যাপ্টেনে কিন্তু অনেক প্রেশার হতে হয় দিস ডেজ। তো আমাদের অনেক খেলা থাকে, অনেক খেলা, অনেকই থাকে, বার্ডেনটা একটু বেশি হয়ে যায়। এটা সামটাইমস নিজের বার্নআউট হয়ে যায়, দ্রুত বার্নআউট হয়ে যায়, নিজের ব্যক্তিগত পারফরমেন্স একটু ইফেক্ট করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব, বিকজ ওর যদি বোলিং চেঞ্জও দেখেন, এটা তো আর সবসময় প্ল্যান অনুযায়ী হয় না, বুঝতে হবে যে আমি কখন কাকে নিয়ে আসবো, ফিল্ড সেটিং বলেন, অথরিটি। আমার মনে হয় যে মাঠে সাকিব মুশফিকের মতো সিনিয়র প্লেয়ার থাকার পরেও দলটা ও চালাচ্ছে, এটা বোঝা যায়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আই মিন ইটস নট দ্যাট যে ও ডিজোবে করছে, ও কিন্তু সাকিব মুশফিকের কথা শুনছে, বা ডিসিশন
হ্যাঁ, নিচে এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট leading from the খুব ইম্পর্টেন্ট। না এটা হচ্ছে স্পেশালি মাঠের ক্যাপ্টেন্সি যে বললাম, প্রেশার কেন, প্রেস কনফারেন্স, বল কখন নতুন নেবে, অনেক মাঠের বাইরে অনেক কাজ, স্পেশালি ক্রিকেট ক্যাপ্টেন। এখানে মেন্টাল খেলা, সব খেলা মেন্টাল, ক্রিকেটটা বেশি, মাঠের বাইরেও ইম্পর্টেন্ট। সুমন আর ভালো বলতে পারবে শান্তর ব্যাপারে, মাঠের বাইরেও একটা জুনিয়র প্লেয়ার পারফর্ম না করে বা একটা সিনিয়র প্লেয়ার খারাপ সময় যায়, তখন কথা বলাটা ক্যাপ্টেনের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বা একটা যে কোনো প্লেয়ারকে ব্যাকআপ দেওয়া। আর একটু ইজি যখন ক্যাপ্টেন পারফর্ম করে, যেমন শান্তর পারফর্ম আমাদের খুব দরকার, যেটা আমি জানি না যে ও তিনটা কেন, ওখানে একটা তিনটায় বাংলাদেশ প্রেক্ষাপটে, আর বাংলাদেশ ক্যাপ্টেন্সি করা অলওয়েজ টাফ। বাংলাদেশ ক্যাপ্টেন যে কোনো টিমে আছে, আপনাকে অস্ট্রেলিয়া ইন্ডিয়ায় দিয়ে দিবে, আপনার 4টা ভমা পেস বলেন ইন্ডিয়ার, 2টা আপনার কুলদীপ আর জাডেজা, তারপর আপনি এখন ব্যাটসম্যান পাচ্ছেন রোহিত শর্মা ডমিনেট করছে, কোহলি থেকে খেলছে, টেস্ট ম্যাচের কথা বলছি। আর কিন্তু বাংলাদেশে তো আপনার অনেক চ্যালেঞ্জ থাকে ক্যাপ্টেনের, প্লাস আপনার এই 18 কোটি ফ্যান সারাক্ষণ ক্রিকেট খেলা দেখে, আর ওরাই মনে করে সারাক্ষণ আপনি আত্মস্কাচের নিচে। ওরা সিলেক্টর চেয়ে ভালো দল করে এমন অবস্থা, কেন না, মানে ওরা সারাক্ষণ মাথা কামায়, সোশ্যাল মিডিয়া দিতে থাকে, সিলেক্টররাও প্রেসারে থাকতো, আর ক্যাপ্টেন তো অবশ্যই থাকে, কেন ও তো মানুষ। আর 3টা ফরম্যাটের ক্যাপ্টেন ইজ নট ইজিয়ার অ্যাজ লং এজ বাংলাদেশ কনসার্ন। তো ওই জন্য আমি মনে করি সে যেভাবে যাচ্ছে আরও সময় দেওয়া উচিত। আর যদি বোর্ড মনে করে হয়তো একটা রিলিফ দেয়, কারণ 2টা জায়গা 3টা জায়গা কন্টিনিউ ক্যাপ্টেন করা বাংলাদেশের প্রেক্ষাপটে ভেরি ভেরি টাফ। আর ইন্টারন্যাশনাল, লোকালের তো অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু থাকে না, ইন্টারন্যাশনাল এত কিছু থাকে, ক্যাপ্টেন্স মিটিং, আম্পায়ার্স মিটিং, সব ক্যাপ্টেন, প্রেস মিটিং, কাকে পাঠাইতে হবে, সব কিছু মিলে। ওই জন্য শান্ত হয়তো এটা একটু এফেক্ট ফেলতে পারে, বাট আমার বিশ্বাস এটা ওকে হওয়া উচিত না, কেন ও প্রুভেন প্লেয়ার। সামহাও তার খারাপ সময় অনেক খারাপ যাচ্ছে, ভালো সময় অনেক ভালো গেছে, ও যদি এটাকে রিলিজ করে যে খেলে আরো ভালো হবে বাংলাদেশ ক্রিকেট দল। জি অ্যাবসলিউটলি। এবং আমাদের সবারই চাওয়া যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ইনশাআল্লাহ ভালো করুক এবং শান্ত সাকসেসফুল হোক, লিটন আরো রান করুক, মিরাজ সাকিবের মতো বড় অলরাউন্ডার হোক। আপনার জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন, আমরা দলটাকে অনেক ভালোবাসি, সেটাই চাওয়া। কিন্তু এত হাসিখুশি তো শোটা শেষ করা যাবে না। আমাদের একটা সেগমেন্ট আছে তোপের মুখে, দর্শকদেরই প্রশ্ন। অনেকে বলে যে আমি বানাই টানাই দিয়ে, এখানে আসলে থাকে না, লেখা থাকে দর্শকদের। তো হাবিবুল বাশা, মানে দর্শককে তুমি বলে আসো যে এই প্রশ্ন করবো। বলে আসি না, এগুলা বাতাসটাও দেয়। না, আমি কোনো দেই না। আচ্ছা, হাবিবুল বাশা, সুমন আপনাকে দিয়ে শুরু করছি। হাবিবুল বাশার নাকি মিস্টার 50, কোন নাম বেশি পছন্দ? মিস্টার 50, যেটা আমার নামের সাথে খেলার Proud সময় boy, right. শোনা যেত যে আপনি নাকি অনেক কিছু জিনিস ভুলে ফেলে আসেন, এটা ও মাই গড, আমি প্রমাণ। না, আমার সময় এমন ছিল যে মানে যদি ড্রেসিং রুমে কিছু পরে থাকে কিংবা প্র্যাকটিস কিছু যাবে চাকর তো আছেই। না যাবে মানে যদি কিছু লেফট আউট থাকে, এটা আমার, জাভেদ ওমর বেলিম নিয়ে আসবে। সেটা আমার। আচ্ছা, সেটা আমার। আচ্ছা, সবাই যদি বুঝে কিছু নিতে হয় সেটা হবে। আমার। আচ্ছা, নির্বাচক হিসেবে নিজেকে 10 কত দিবেন? নির্বাচক হিসেবে আমি 10-এ 7 দিব। আই থিঙ্ক আই ডিড এ গুড জব, বা আই ওয়ার্ক রিয়েলি হার্ড। 10 তো দেওয়া যাবে না, বিকজ নির্বাচনে ভুল থাকে, বাট আমার মনে হয় যেই সময়টুকু কাজ করেছি, আমি অনেক প্যাশন নিয়ে কাজ করেছি। ফেয়ার এনাফ। আপনার স্ট্রাইক রেট নিয়ে এক সময় টেস্ট ম্যাচে ওডিআইতে, টেস্ট ম্যাচে তো ছিল না স্ট্রাইক রেট নিয়ে, উল্টা কথা হতো আর কি, কারণ টেস্ট ম্যাচে আপনি 70 বলে 50 করে ফেলতেন আর কি। হ্যাঁ, আর একটু বেটার, না 36 বলে 50 বেটার হওয়া উচিত, নিউজিল্যান্ডে, right? স্ট্রাইক রেট ওডিআইতে বেটার হওয়া উচিত ছিল। বাট তখন আসলে আমরা যখন যে সময়ের কথা বলছি, তখন আমাদের টিল ডেভট আসার আগ পর্যন্ত আমাদের কিন্তু ছিল যে একটা সম্মানজনক রান করা। জি জি। সো তখন রান করলে আসলে সব না, আমার যত মনে হচ্ছে অদ্ভুত নিয়মও চালু হতো, যে প্রথম 6 বার বল আকাশে মারা যাবে না, ইফ ইউ রিমেম্বার, অনেক ধরনের কিছু, যেন আমরা উইকেট না হারাই। ওটা ডিফারেন্ট সময় ছিল। কখনো কি ভুল করে নামার সময় মাঠে অন্য কারো ব্যাট নিয়ে নেমে গেছেন? না, ব্যাটের ব্যাপারে আমি খুব স্পেসিফিক থাকতাম, গ্লাভসের বেলায় খুবই এক্সপেরিয়েন্স থাকতাম। এমন হচ্ছে আমি একটা বছর পার করছি, ভাঙ্গা ব্যাটও পার করছি, বিকজ আমি ব্যাটের ব্যাপারে খুব চুজি ছিলাম, সহজে চেঞ্জ করতাম না, এটা কখনো হয়নি। হাবিবুল বাশা, জয়সূর্যা, ওরা যে ব্যাট দিয়ে খেলছে, ওরা যদি নর্মাল আমার ব্যাট দিয়েও খেলতো, 300 থেকে 400 রান বেশি করতো। আসলে এমন চটি ব্যাট ময়লা ভাঙ্গা কেন আমার যে রান করতাম চেঞ্জ করতাম না সহজে। আচ্ছা, এটা হচ্ছে জয়সূর্যা, যদি কোনো বোলারকে সুযোগ পেতেন ছক্কা মারার, কাকে মারতেন? ম্যাকগ্রা। ওকে, ঠিক আছে। এবার একটু আমরা দর্শকদের পাল্টা জবাব নেই, যে জাস্ট দর্শকরা লিখেছে যে আপনার আন্ডারে বাংলাদেশ অনেক বড় বড় দেশের সাথে জয় লাভ করেছে, তো আপনার এখনো অনুভূতি কেমন, কি মনে হয়? নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই ভালো লাগে। আচ্ছা, একজন লিখেছেন, এটা আসলে আমাদের বানানো না, লিখেছেন বাংলাদেশি সচিন
না 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 টোটাল আমার থেকে অনেক ভালো 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 প্লেয়ার বাংলাদেশে এসে আমার সময় ছিল, এখন তারও অনেক বড় প্লেয়ার এসেছে। আমি ভালো প্লেয়ার ছিলাম, বাট খুব ভালো প্লেয়ার ছিলাম না। এখনকার প্লেয়াররা খুব ভালো। মানে আবার সময়ের সাথে সাথে জি। দুই জেনারেশন, আপনাদের সময় আপনি অনেক ভালো ছিলেন না, যেহেতু আমরা ওই জেনারেশনের, আমরা সেটা বলতে পারি আর কি। আরেকটা প্রশ্ন আছে হচ্ছে, আপনার মুখে সবসময় হাসি লেগে থাকে, রহস্য কি? আমি নর্মালি দেখতে তো ভালো লাগে না, হাসলে চেহারা একটু ভালো লাগে। ভয়। না, আমার মনে হয় যে হাসি দিয়ে অনেক কিছু সহজ করে নেওয়া যায়। এটা আমার ফিলোসফি। আমি যখন গম্ভীর থাকি তখন আমার নিজের কাছে একটু খুব অস্বস্তি লাগে। হাসলে পরে অনেক কিছু সহজ হয়ে যায়। এই জন্য আমি হাসার চেষ্টা করি। আচ্ছা, একজনের নাম সুমন, তিনি লিখেছেন আপনার সাথে আমার নাম মিলে যায়। ওনার নাম হচ্ছে হাবিবুল বাশার সাদ্দাম। তাকে একটু জাস্ট কিছু বলেন, হাবিবুল বাশার সাদ্দাম। হাবিবুল বাশার সাদ্দাম করে, হাবিবুল সুমন না কেন, তাহলে তো পুরোটাই মিলে যেত। ঠিক আছে, এবার চলে যাই জাভেদ ওমর বেলিমের কাছে। যদিও পুরোটা সময় আপনার প্রশ্ন উত্তর পর্বে আমি মাথা কামিয়েছি। সেই ইনভলভ ছিল বেশি। জাভেদ ভাই, আপনার ব্যাটিংকে অনেকে বলে যে ধীর গতির ব্যাটিং। একটা সময় ছিল যে ঠেকালে বলতো এই গোলার মতো ব্যাটিং করে, এটা কি কিভাবে দেখেন? অফকোর্স না, আমি কখনো বিচলিত হইনি। কেন, হ্যাঁ মাঝে মাঝে কষ্ট পেয়েছি, সে কাছের মানুষ যখন বলছে, যেহেতু ওরা জানে ম্যাচের কি অবস্থা ছিল, আমি টিমের জন্য খেলেছি, বাট পাবলিক বললে আই ডোন্ট মাইন্ড। বাট ও জানে যে আমরা কিভাবে, সেটা সবসময় জানে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, ওটাই আমার স্যাটিসফ্যাকশন। আপনি কি মনে করেন যে আপনি টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত, খেলতে পারতেন? না, এখনকার যে টি-20 অবশ্যই না, বাট যখন স্টার্ট হয়েছিল তখন ডিফারেন্ট ফ্লেভার ছিল, তখন হতে পারতো। এখন যে অবস্থা চলে গিয়েছে, টাফ ছিল, নট ইজি। আচ্ছা, প্রশ্ন যেভাবে এসেছে তাতে একদম মানে কনফার্ম হচ্ছে, ক্রিকেট থাকা অবস্থায় নিশ্চয়ই অনেক নারীর কাছে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন, সেগুলো কিভাবে সামলিয়েছিলেন? আসলে তখন তো এত সোশ্যাল মিডিয়া, এত ফেসবুক ছিল না, আর এত মোবাইলও ছিল না। ও বলতো যে ওর নাকি কখনো পাঞ্জাবি কেনা লাগতো না, কারা দিয়ে যেত আর কি। এটা একটা ব্যাপার ছিল। খেলার মাঠে জিব্বাকা এটাকে রেখে দিতে হবে নাকি? এটা দেওয়া যাবে? একটা দুটো নাম বলে দেন। না, ওর বাসাটা ছিল, ওর বাসার পাশে একটা মেয়েদের হোস্টেল ছিল। হ্যাঁ, ওইখান থেকে অনেক কিছু আসতো নাকি, শোনা কথা। ও, এই জন্য ভালো ফিল্ডিং করতেন। আমার মনে হয় যে অনেকে হয়তো জেনজিরা জানবে না এটার সাথে, যে মানে যেটাকে আমরা ফ্লার্ট করা, টাঙ্কি মারা বলি আর কি, ফিল্ডিং করা এক সময় এটা ছিল। খেলার মাঠে কার সাথে বা টিমে কার সাথে বেশি খুনসুটি করতেন? না, আমি একটা এমন ক্যারেক্টার যে আমার রুমে সারাক্ষণই আড্ডা হতো, আর অবশ্যই বাসার, স্পেশালি বাসার সঙ্গে সবসময় থাকতোই। যে আমি মনে হয় না যে সিঙ্গেল রুম হওয়ার পর হয়তো 2-5 ও তো ক্যাপ্টেন ছিল, সুইট রুম পেতো, কিন্তু ও আলটিমেটলি আমার রুমে ঘুমাইতো। আচ্ছা, ওই যে বললাম যে রাত এমন হয়েছে যে রাত 3টার সময় সাউথ আফ্রিকায় টাক টাক নক, বাসা তো অন্য বিল্ডিংয়ে থাকতো, সরি এটা ওয়েস্ট ইন্ডিজে একটা বিল্ডিংয়ে ক্যাপ্টেন্স রুম ছিল, আমার রুমে ঘুমাইতো। তো ওইটা তো একটা ছিলই, এর সাথে আমার রুমে আবার শো চলতো, কে দুপুরের পরে এই শো, মানে টিভি, ওই যে সিডিতে হিন্দি ছবি, বা দুপুরের পর এই বাচ্চারা সব একটা শো, রাত্রেবেলা আমরা যারা, আমি কখনোই না, বাট ওইটা আমি সবার সাথে করতাম অলমোস্ট। আমরা ওয়ার্ল্ড কাপের পর বোধহয় 2007-এর কথা বলছি, আমরা এক রুমের মধ্যে 6 জন একসাথে ঘুমাইতাম। এত বড় রুম ছিল ওয়ার্ল্ড কাপে, আমি, বাশার, আফতাব, আশরাফুল, মাশরাফি আর বোধহয় তাপস। ও আফতাব অনেক ভয় পেতেন। এই 7-8 জন টিমের ভিতরে ওই যে বলে না বানিয়ে বানিয়ে কথা বলে, এরকম কে ছিল? বানিয়ে না, মানে ইনোসেন্ট কথা বলে, সেটা বলে রফিক ভাই, মানে বুঝতে না কি বলছে। আমি এটা বানিয়ে বলবো না, বলবো উনি ইনোসেন্ট বলে এই টাইপের কথা বলতে পারে। যেমন একটা দুটা শুনি। যেমন এটা কেমনে বলবো আপনাকে, উদাহরণ দিব। যেমন ধরেন মাছ ধরতে গেছে, একটা এক্সাম্পল দিই, এটা এমনি ক্যাজুয়াল এক্সাম্পল। এখন ওখানে ওই পুকুরে মাছই আছে 10টা, বলতে আমি 30টা মাছ ধরছি, তো সেটা এরকম পুকুর থেকে এই টাইপের আর কি। আচ্ছা, 2005 সালে জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে 258 বলে খেলা 43 রানের ইনিংসটা স্পেশাল আপনার কাছে? অবশ্যই। কেন ওই টেস্ট ম্যাচে আমরা, এটা আমি বলতে চাই, আমরা প্রথম টেস্টটা জয়লাভ করেছিলাম। জয়লাভ এত, মানে দর্শক সাধারণ এমন মজা করেছিল, আমরাও মজা করেছিলাম, মানে আমরা পুরা বিশ্ব জয় করে ফেলেছি। কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে, যেটা টাইবু তার স্পিচে সোনারগাঁ হোটেলে এমন একটা বক্তব্য দিয়েছে কি আমরা বাংলাদেশের উপর দিয়ে আমাদের পতাকা উড়িয়ে নিয়ে যাব, কারণ বাংলাদেশকে এই মজাটা আমরা থাকতে দিব না। তো ওইটা আমাদের সবারই গায়ে লেগেছিল, স্পেশালি আমারটা হয়তো আমার দায়িত্বকে থাকা, বাসা তো মারে বা অন্য সবাই মানে যাবে, খেলতে হবে। তো ওই জায়গাটায় ওই টেস্ট ম্যাচ 258 বল খেলে 43 করেছিলাম বোধহয়।
তারপর আমরা মানে এখন মনে হচ্ছে যে 5 উইকেট পড়েছিল, বোধহয় 5 উইকেট না 4 উইকেট, না ওটা আমার কাছে হ্যাঁ 5 বা 4 5 ড্র হতো হতো, আমরা হারলে ওটা ড্র হতো। তো ওইটা আমাদের মানে সুবর্ণ সুযোগ জিতার। তো ওই জায়গাটায় আপনার 5 উইকেট, এত বল খেলার পর 5 উইকেট, তখন রাজিন সালে বোধহয় লাস্টে ছিল, আর একটা তারপর আউট হলে বলার 100+ করেছিল। তারপর আমরা স্ট্রাগলিং করছিলাম যে হারার জন্য, পরে আলটিমেটলি ড্র হয়, আমরা সিরিজটা জয়লাভ করি। এই জন্য ওটা আমার অলওয়েজ, আমি সেঞ্চুরি করেছি, ওয়ার্ল্ড রেকর্ড, এটা তো ইম্পর্টেন্ট না আমার কাছে, মোর ইম্পর্টেন্ট হচ্ছে 43 ইনিংসটা সবার উপরে। ভক্ত আপনার ছবিতে লিখেছে লুকিং লাইক এ হিরো। তো যদি কোনো এটা সেটআপ প্রশ্ন করেন, এটা এখন আমার কাছে আচ্ছা, আপনি জানেন না, আপনি বলতে পারেন আপনি তো দুষ্টু আছেন না, ও যখন বলছে ও তখন বন্ধু বলতে পারে, আপনি কেন বলেন না এটা রাইট, অন্য কেউ বলছে আমরা করি না, আর আপনি তুমি ভালো দুষ্টু কোন অ্যাঙ্গেল হিরোর মতো লাগে, এইটা আমি, এটা আপনি কভার করেন, আমি তো ও তো বলতেই পারে, আপনি কেন বলছেন আমি না? উপস্থাপক আমার তো রাগ হিসেবে আপনার আমি উপরে। এটার মধ্যে যাব না আমি এখন। সবার এখানে যুদ্ধ করবো না, আপনি আমার যুদ্ধ করতে হচ্ছে। আচ্ছা, লুকিং লাইক এ হিরো, কোন হিরোর মতো নিজেকে ভাবেন? আমি কখনোই হিরোর মতো ভাবি না। আমি তারপরেও যদি আমি ক্রিকেটের মাঠে আর হিরো হতে পারতাম, ওইটাই আমার জন্য অ্যাচিভমেন্ট। কারণ হিরো, এইসব প্রশ্ন হচ্ছে যদি সিনেমাতে কোনো হিরোর মতো নিজেকে দেখতে পারতেন, কোন হিরোকে দেখলে? সালমান খান, মানে অ্যাক্টিং হিসেবে শাহরুখ খান, কিন্তু হাঁটা চলা জেনুইন হিরো সালমান। মানে সালমান। আর কাকে হিরোইন হিসেবে চাইতেন? সবাইকে। অনেস্ট অ্যানসার, বলেন একটা নাম, একটা নাম বলেন। যদি আগের হয়, এটা ডিপেন্ড করে আমি কি মানে মডেলিং করবো না অভিনয় করবো, তাহলে রবিনা ট্যান্ডন। আর এখন হলে আমার কাছে আমরা মনে হয় বুঝতে পারছি বয়সটা কত। ঠিক আছে, হ্যাঁ, রবিনা রবিনা ট্যান্ডন আগে আর এখন যদি হয়, মানে ভাগ্য ভালো মধুবালা বা বৈজয়ন্তী মালা বলেন নাই। হ্যাঁ, আর এখন যদি হয় টাফ, তারপরও বিদ্যা বালন। আচ্ছা, আমি কিন্তু জাস্ট একটা প্রশ্ন করছিলাম, আপনি 4-5টা হিরোইনের নাম বলে না, আগে বলছেন দুইটা। হিরো। আমি আগের পুরাণ বলি নাই, একটা বল অলরেডি এক মনের ভিতর লুকানো ইচ্ছাটা বের হয়ে আসে। রবিনা ট্যান্ডন। রাবিনা টান্ডন, আচ্ছা ঠিক আছে। তাপস বৈশ্যর কমেন্ট, এটা উনি লিখেছেন, ভাই ভেরি টাফ টু ক্যাচ ইউ বিকজ ইউ আর ভেরি অয়েলি অ্যাজ লাইক বেস্ট বিরিয়ানি ফ্রম পুরান ঢাকা। আমার তাও বেশ তাপস আজকে বৈশ্য। কতগুলো ছবি আমি আজকে পাঠাবো ওকে। না মানে এইটা কেন হচ্ছে ভেরি টাফ টু ক্যাচ ইউ বিকজ ইউ আর অয়েলি অ্যাজ পুরান ঢাকাস বিরিয়ানি? আমি রাজিন তাপস একবার আমাদের ক্যাম্প হচ্ছিল বুয়েট মাঠে, আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে। ওরে ওই দিন জ্যাম, বৃহস্পতিবার ছিল বিকালের দিকে, মানে আমরা ধরেন 10 মিনিটের রাস্তা আমরা হেঁটে মানে 1.5 ঘন্টা হেঁটে গিয়েছি, রিক্সাও ছেড়ে দিলাম, গাড়ি সব নাই। না, আরেকটা ব্যাপার, ওর বাসায় যে কোনোদিন আমি সাদা ভাত খেতে পারিনি, না, এখন মানে না। সাদা ভাতটাও তেল দিয়ে রান্না আর কি। আমি ওকে বলছিলাম সুমন পোলাও না, সাদা ভাত। বিদ্যুৎ গতির কভার ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, ম্যাচ জিতেছে, গুল্লু ছুটছেন স্ট্যাম্পের একটা পিছনে। স্ট্যাম্প বগল দাবা করে। এটা কিন্তু আমরাও যারা দেখেছি যে থাকতো। কে জানে, এখন মনে হয় যে আমি অ্যাডিক্টেড ছিলাম, মনে আমার হোশ থাকতো না। আমি কিসের হাবিবুল বাসার ক্যাপ্টেন, কিসের মোহাম্মদ রফিক 4 মিনিট জিতালো, আমি সোজা স্ট্যাম্পের দিকে দৌড় মারতাম। তো ওই স্ট্যাম্পগুলো এখনও আছে, যেটা আমার এখন যেগুলো হাইলাইট যখন দেখি ওগুলা, মানে সত্যি কথা আমি মন খারাপ করি, বাট মজাও পাই, কি পাগল ছিলাম নাকি। হ্যাঁ, আমার মনে হয় যে যেই টেস্ট আমরা জিতেছি সেখানে কারাগারি করছিলেন কারোর একদম সাথে। কারাগারি, ওইটা আমি আশা করছি। কার্ডিফে আমরা যখন আফতাব আর মোহাম্মদ রফিক শেষ রানটা করলো, আমরা সবাই আফতাব মোহাম্মদ রফিক দিকে দৌড়াচ্ছি, বিকজ আর একজন আর একজন স্ট্যাম্পের দিকে দৌড়াচ্ছে, আফতাব রফিককে চেনে না, সে ওই দিকে দৌড়াচ্ছে। ইভেন বগুড়া যেটা আমরা জিতলাম এগেন্স্ট শ্রীলঙ্কা, তখন কমেন্ট্রি তো খেলা দেখাচ্ছে, কিন্তু কমেন্ট্রি আমি কখন শেষ করে দৌড় মারবো, লুকে যাবে তোমার। ঠিক আছে, বাট দিন শেষে আমার কিন্তু কালেকশন তো মানে খুব একটা নেই, করা হয়নি, বাট ওর বাসায় গেলে মোটামুটি সবই দেখি কোন ড্রেসে। না, ইভেন এইবার টেস্ট ম্যাচে আমরা যখন গেলাম পিঙ্ক বল দেখতে, তখন এখন ওই সময় লোগো কার কাছে ছিল, সিও ফোন দিয়েছে সুমনকে একজনের থাকতে পারে লোগোটা, সে যাবে তোমার। পরে সিও ফোন দিয়েছে, আমি আবার ছবি তুলে পাঠাইছি, না ওকে পাঠাইছি বোধ হয়, ওই লোগো করে আমরা ওই লোগো নিয়ে পরে পিঙ্ক বল দেখতে গেলাম। আচ্ছা, শেষ করছি। আপনারা দুজনেই বাংলাদেশের লেজেন্ড। আপনারা খেলেছেন বলেই ওই সময়টা মুলতান বলি বা আমাদের প্রথম টেস্ট বলি, সেই সময় ঝড় সামলিয়েছেন। আমরা দেখেছি কি ধরনের ভয়ঙ্কর ফাস্ট বোলার তখন আছে। শোয়েব আখতারের নাম আমরা খালি শুনি, বাট এছাড়াও মাখায় এন্টিনি বলি বা ডেল স্টেইন বলি, শন পলক বলি, বন্ডের কথা বলছিলেন। আমাদের এত সুযোগ সুবিধা ছিল না, আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে নতুন ছিলাম, এক্সপোজার ছিল না। সেই সময় আপনারা যে ঝড় সামলিয়েছেন এবং অনেকটা সে বলা যায় যে অসম্মানিত হয়েছেন মাঠের বাইরে পারফরমেন্স দিয়ে। বাংলাদেশ দলকে নিয়ে একটা সময়
ওয়েস্ট বলেন, দর্শকরা বলেন, হাসাহাসি করতো। সেখান থেকে বাংলাদেশ আজকে এত দূর এসেছে। ভক্তদের পক্ষ থেকে, বাংলাদেশের ক্রিকেট কমিউনিটির পক্ষ থেকে আপনাদের দুইজনকে ধন্যবাদ। যদি ফাইনালি কিছু বলতে চান। না Emotional ইমোশনাল, হ্যাঁ ইমোশনাল, বিকজ ক্রিকেটটা আমার প্যাশন ছিল। আমি খেলেছি, একটা সময় পেশা হয়েছে, বাট খেলাটা ছিল পুরো ভালোবাসার একটা জিনিস। সেখান থেকে খেলেছি, চেষ্টা করেছি। আমার কাজের ক্ষেত্রে সব সৎ ছিলাম, পারিনি ডেফিনেটলি, হয়তো অত ভালো খেলার ছিলাম না, বাট চেষ্টা করে, চেষ্টার ক্ষেত্রে কোনো কমতি ছিল না, যতটুকু পেরেছি। যদি চলার পথে তো অনেক কিছু হয়ে থাকে, হয়তো কোনো কাউকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিলে খারাপ লেগেছে, তার কাছে সরি। আর যদি কোনোভাবে কোনো আনন্দ দিতে পারি, সেই জন্য আশা করি সেই প্রাপ্যটুকু পাবো। বাট সেটা হয়ে থাকে চলার পথে, আমরা তো যেটুকু করার দরকার ছিল সেটা করতে পারিনি। বাট আমি মনে করতে চাই, আমাদের আগে যারা ক্রিকেট খেলেছেন, আমরা কিন্তু দুটো সাইডে দেখেছি। যখন ক্রিকেটটা প্রফেশনাল হওয়া শুরু করলো, প্রফেশনাল মিনস স্যালারাইজ হওয়া শুরু করলো, আমরা ইন্টারন্যাশনাল খেলা শুরু করলাম, তার আগে যারা খেলেছেন তাদের কিন্তু আসলে আরো কম ছিল, কিছুই পাননি, আসলে এক্সপোজার ছিল না। এবং শুধুমাত্র প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার সেটাই ছিল ক্রিকেট, খুব বেশি খেলাও ছিল না। কিন্তু তারা খেলেছেন বলে কিন্তু আমরা খেলেছি। আমি তাদেরকেও অনেক মনে করতে চাই, বিকজ তারা ওই ট্র্যাডিশনটা রেখেছিলেন বলে কিন্তু আমরা এসেছিলাম, এবং ক্রিকেটটা আস্তে আস্তে এখন এই পর্যায়ে এসেছে। তো আমার মনে হয় যারা ক্রিকেট খেলেছেন শুরুর থেকে একদম, তাদের অবদানটা কখনোই কম নয়। জি না, অ্যাবসলিউটলি সব কিছু সত্যি কথা কি, আমি একটু অ্যাড করি সুমনের সাথে, যে আমাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জ ছিল। কেন, আমরা তো ACC ICC লেভেল খেলতাম। ওই জায়গায় ICC কোয়ালিফাই করার পর, ওয়ার্ল্ড কাপ খেলার পরে 2000 টেস্ট আমরা মানে স্ট্যাটাস পেলাম 2000। তারপর তো সত্যি কথা কি, মানে মনে হচ্ছিল যে প্রাইমারি স্কুল থেকে নিয়ে আমাদের ইউনিভার্সিটি ঢুকানো হয়েছে। বিকজ এক তো হচ্ছে ফার্স্ট ক্লাস স্ট্রাকচার, ওরকম বাউন্সার এত জোরে বল খেলিনি। তো ওই জায়গাটায় মানে স্পেশালি যারা ব্যাটসম্যান বা যারা বোলার, মোহাম্মদ রফিক হোক, ব্যাটসম্যান সুমন হোক, বা আরও কিছু ব্যাটসম্যান আছেন, তো ওই যেমন সে অনেকে জানতো টেস্ট খেলবেন, কিন্তু আমরা তো আসলে টেস্ট পেয়ে তাকায় থাকতাম, অটোগ্রাফ। আমরা আবানি মামরান খেললেই আমরা খুশি, ICC চ্যাম্পিয়নে আমরা খুশি। কিন্তু ওই জায়গাটা গিয়ে, ওই জায়গায় মানে বাসার যেভাবে ডোমিনেট করেছে, বা আমি যেভাবে স্ট্রাগলিং করে খেলেছি, মোহাম্মদ রফিক ওই সময় বাসার স্ট্রাগলিং করতো, যেহেতু সারাদিন তো 90 ওভার বলিং করতে হবে। কে করবে? মোহাম্মদ রফিক তো ওই সময় 30-32 ওভার বলিং করতো এক সাইড দিয়ে। ইটস নট ইজি জব। আপনি ডমিনেট করছেন, ইনজামাম মারছে, ওই রফিককে ছাড়া কোনো উপায় নেই। ফার্স্ট বলার 4টা ওভার আবার চেঞ্জ করবেন, তারপর আবার মাশরাফি, আবার মঞ্জু, এরকম হতো। মানে আমাদের সাথে তো টিমগুলো রিটায়ার্ড হার্ট হয়ে যেত, সেঞ্চুরি করে, এটা তো আমরা দেখেছি। এক্স্যাক্টলি ওই জায়গা থেকে আমরা এই যে, মানে আমি কেন লাকি বলি নিজেকে, আমি এক তো 4টা জেনারেশন খেললাম, ফারুক ভাই, আতার ভাই, বুলবুল ভাই, আকরাম ভাই, আমি, হাবিবুল বাসার পাইলট আমরা, তারপর তামিম, সাকিব, মুশফিক। তো এটা অনেক বড় ব্যাপার। আর এর চেয়ে বড় ব্যাপার কি, যে ওই লেভেল, মানে স্কুল লেভেল থেকে, মানে ICC থেকে এই ইন্টারন্যাশনালি কন্টিনিউ করা, এটা এখন মনে হচ্ছে খুব নর্মাল, কিন্তু ওই সময় সত্যি কথা, মানে ওই ভাষায় যদি বলি, আজাব মনে হতো, তুফান একদম। 2.5 দিন ফিল্ডিং করে ব্যাটিংয়ে নামতাম, রকেট পেস, আবার ওখানে 35 রানে 4টা নাই বা 2টা নাই, তো ওখানে সার্ভাইভ করে খেলা। বা মিস্টার 50 খুব ইজি বলছে ওরা, কিন্তু ও জানে যে আমার মারতে কত কষ্ট হচ্ছে। তো ওই একটা জায়গায় যে এত লম্বা সময় খেলা, এখন হয়তো দেখতে ইজি মনে হবে, বাট ইজ নট ইজি। তো ওই জন্য তখন এন্ড অফ দ্য ক্যারিয়ার যখন চিন্তা করি, নট স্যাটিসফাইড বাট মোর দেন হ্যাপি। জি, অনেক ধন্যবাদ আপনাদের। শেষ করছি আজকের হোম অফ ক্রিকেট। আচ্ছা, সত্যি করে বলেন, একজন দর্শক হিসাবে নিজে কতবার বলেছেন যে আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখব না? আমি 100 বারের কাছাকাছি বলেছি। কিন্তু ওই যে বারবার বলি, দলটা আমাদের কালকে কাঁদায়, আজকে আবার হাসায়। আজকের দিনে যখন বারবার চিন্তা করি যে পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট সিরিজ হারিয়েছি, আমি দর্শক হিসেবে এটা ভুলতে পারছি না। আমার মনে হয় যে এখান থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি।